আগের দিন যে টপিকটা শুরু করেছিলাম সেটা ছিল গ্যাস ট্রান্সপোর্টের উপর, সরি, রেসপিরেশনের উপর। তো সেই জায়গাটার কিছু অংশ বাকি থেকে গেছে। সেটা হচ্ছে গ্যাস ট্রান্সপোর্ট মেকানিজম আর কিছু রেসপিরেটরি ডিজিজেস, সেই নিয়ে আজকে আলোচনা হবে। তো তার আগে মেন স্টার্টিং জায়গাটায় আসি। তো এখানে ফার্স্টেই বলি, আজকের ডিসকাশনটা কিন্তু ম্যাক্সিমামটাই ডায়াগ্রামেটিক উইথ ফিউ এক্সপ্লেনেশন। তো ডায়াগ্রামেটিক তাহলে বুঝতে পারছো, অর্থাৎ ছবি দিয়ে যাতে জিনিসটা তোমাদের ক্লিয়ার করা যায়। সুবিধাটা হচ্ছে এটাই যে তোমাদের কিন্তু অডিও ভিজুয়াল ইফেক্ট থাকলে মনে থাকবে। তো যাই হোক, বেশি লেট না করে আজকের বিষয়টা শুরু করি। তার আগে একটু বলে দিই যে তোমাদের আগের দিনে কয়েকজনের কোয়েশ্চেন ছিল কিছু। তো সেগুলোর মধ্যে অ্যানাটমির বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি খুঁজে পাইনি। তো ওটা যেই মুহূর্তে পাবো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তো আশা করি সেখান থেকে পড়ে বুঝতে পারবে। আর তিনটে কোশ্চেনের মধ্যে দুটো প্রশ্নের আছে উত্তর দেবো, আর কয়েকটা প্রশ্ন আমি তোমাদের করেছিলাম আগের দিন ক্লাসে, সেই কটার আমি আজকে এক্সপ্লেনেশন দেবো। তো এনি হাউ, স্টার্ট করা যাক। যখন আমরা অক্সিজেনের পরিবহনে আসছি, গ্যাস ট্রান্সপোর্ট বলতে আমরা মূলত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে বোঝাই। তো এখানে ফার্স্টে আসছি আমরা অক্সিজেনের পরিবহন বা অক্সিজেন ট্রান্সপোর্ট। তো এটা আমরা তিনটে পার্টসে ভাগ করে পড়বো সুবিধার্থে। স্টেপসের মধ্যে প্রথম হচ্ছে ফুসফুসে অক্সিজেনের প্রবেশ। এখানে বলা দরকার একটুখানি, সেটা হচ্ছে এই যে অক্সিজেন প্রবেশ করবে, এটা কিন্তু আগের দিন একটু টাচ দিয়েছিলাম তোমাদের। সেটা হচ্ছে PO2 এর যে পার্থক্য, অর্থাৎ ডেল্টা PO2, সেই কারণে। তো এক্ষেত্রে এই PO2 পার্থক্যের জন্য কার তুলনায়, তার সঙ্গে না পরিবেশের সাথে, সাথে কার না অ্যালভিওলাই বা বায়ুথলিগুলি, বা অন্যভাবে বলতে পারি, আমরা বলতে পারি লাংসের ভেতরে। তাহলে এই যে পরিবেশের সঙ্গে অ্যালভিওলাই যে অক্সিজেনের যে পার্শ্বচাপের পার্থক্য, তার মাধ্যমে কিন্তু জাস্ট সিম্পল ডিফিউশন পদ্ধতিতে, মানে সাধারণ ব্যাপন, সিম্পল ডিফিউশন পদ্ধতিতে কিন্তু O2 ফুসফুসে কিন্তু প্রবেশ করবে। তো এখানে আগের দিনে যে কোশ্চেনটা ছিল যে O2 তুলনায় N2 বা নাইট্রোজেনের পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও কেন আমাদের ব্লাড নাইট্রোজেনকে বাদ দিয়ে অক্সিজেনকে ধরে, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের দ্বারা অক্সিজেনের পরিবহন। তাহলে আমরা জানি মূলত যে অক্সিজেন ক্যারিং পিগমেন্ট বা গ্যাস ট্রান্সপোর্টের যে পিগমেন্ট বা রঞ্জক পদার্থ আমাদের রক্তের মধ্যে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা কোথায় থাকে, কেউ একটু বলতে পারবে? কেউ একজন বলো। লোহিত রক্তকণিকা। আচ্ছা, লোহিত রেডি রক্তকণিকা, করছেন? অর্থাৎ আরবিসির মধ্যে, তাই তো? এবার এই আরবিসির মধ্যে এর বাইরে কি আছে? প্লাজমা। তো এই হেমোগ্লোবিন যদি আরবিসিতে না থেকে প্লাজমাতে থাকে, কি সমস্যা হবে? একজনকে একটু বলো, জাস্ট জায়গাগুলো টাচ করে বেরিয়ে যাওয়া। যদি আমি বলছি, কোশ্চেনটা হচ্ছে যদি হেমোগ্লোবিন আরবিসির মধ্যে না থেকে প্লাজমায় থাকতো, আমাদের কি সমস্যা হতো? কেউ একজন বলো। দুটো মেন কারণ, তার মধ্যে একটা একটা করে কেউ একজন বলো। হ্যালো, কোশ্চেনটা শুনতে পাচ্ছ, বুঝতে পেরেছো? আচ্ছা বেশ। প্লাজমার ক্ষেত্রে যদি আমাদের হেমোগ্লোবিন থাকে, অসুবিধাটা হচ্ছে ব্লাডে যখনই মানে আরবিসির বাইরে যখনই হেমোগ্লোবিন বেরিয়ে চলে আসবে, তখন কিন্তু মূল সমস্যাটা হবে কি? ভিসকাসিটি বৃদ্ধি পাবে, এক নম্বর। তার মানে সোজা কথায় রক্তটা ভারী হবে। তাতে কি হবে? হার্টের ওপর, হৃৎপিণ্ডের ওপর আমাদের চাপ বেশি পড়বে। তাহলে অবভিয়াসলি
ভিসকসিটি বাড়ার সঙ্গে হার্টের চাপ বাড়লে কি হবে, হার্ট আরো বেশি জোরে পাম্প করবে, আমাদের বিপি বাড়বে, এই একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে এই হিমোগ্লোবিন প্লাজমা দিয়ে বেরিয়ে এলে, যেহেতু আমাদের কিডনিতে বা বৃক্কে যখন রক্তের যে আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে বা পড়া পরিশ্রবণ, তখন কিন্তু অ্যাকচুয়ালি আরবিসি গুলোকে ব্যতীত বাদ দিয়ে কিন্তু বাকি ফ্লুইডটা ভেতরে চলে যায়, যাকে আমরা বলে থাকি আলট্রা ফিল্ট্রেট, এটা কিডনির ক্ষেত্রে। তো ওই কিডনির মাধ্যমে কিন্তু তখন কি হবে, হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে বেরোতে থাকবে। এই দুটো আমাদের মূল সমস্যা। আরো কিছু সাবসিডিয়ারি সমস্যা আছে, ব্লাড গ্রুপের, ব্লাডের স্যার যে পরেরটা আরেকবার বলবেন, পরের কারণটা কি বললেন? কিডনির মাধ্যমে আমাদের কি হয়, মেল্ট যে আলট্রা ফিল্ট্রেশন হয় বা পড়া পরিশ্রমের মাধ্যমে আমাদের কিন্তু আরবিসি ব্যতীত বাকি রক্তটা কিন্তু ফিল্ট্রেশন হয়, বা সোজা কথায় যেটা পরিশুদ্ধ হয় আর কি, পরিশুদ্ধ তরল যেটা বলা হয়। তাহলে এখানে যদি প্লাজমাতে আমাদের হিমোগ্লোবিন থাকে, তাহলে কিন্তু হিমোগ্লোবিন ওই ইউরিনের মাধ্যমে কিন্তু আমাদের কিডনিতে বেরিয়ে যাবে। ঠিক আছে। এছাড়া আরো কিছু ফ্যাক্টরস আছে, যেমন ধরো প্লাজমার মধ্যে যে প্লাজমার প্রোটিনগুলো থাকে সেইগুলোর সাথে হিমোগ্লোবিন কম্বাইন করে গেলে তাদের ক্যারিং ক্যাপাসিটিটা ব্লাড ঠিক মতন ক্যারি করতে পারবে না, বিভিন্ন ডিফারেন্ট যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে ভাইটাল হরমোনস বা অন্যান্য মলিকিউলস পৌঁছাতে পারবে না। তো এগুলো আদার্স মানে সমস্যাগুলো। তো মূলত হার্ট আর কিডনি এই দুটোই মেন সমস্যাকর জায়গা আর কি, বা যার জন্য আর কি প্লাজমায় থাকলে আমাদের যে অসুবিধাগুলো হতো তার মধ্যে এই দুটো মেন। তো যাই হোক, এই হিমোগ্লোবিন কিভাবে মানে যখন পরিবহন হচ্ছে অক্সিজেন, কিভাবে সে যুক্ত হয়, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি হয়, সেগুলো নিয়ে আলোচনা হবে। নেক্সট হবে কি না, কলাতে অর্থাৎ কলা কোষে, এখানে কিন্তু কলাতে বলতে বোঝাচ্ছি কোষে, হিমোগ্লোবিন কি করে পৌঁছাচ্ছে, বা সরি, অক্সিজেন কিভাবে ঢুকছে এখানে, অর্থাৎ হিমোগ্লোবিনকে ত্যাগ করে O2 কিভাবে আমার কলা কোষে ঢুকছে বা কলাতে পৌঁছাচ্ছে সেই নিয়ে আলোচনা। তাহলে একটা একটা করে স্টেপ এবার আলোচনা হোক। তোমাদের এর মধ্যে কিছু কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, ফুসফুসে অক্সিজেনের যখন প্রবেশ হচ্ছে সেই স্টেপটাকে আমরা যদি যাই, দেখো এখানে একটা জায়গা দেখানো হয়েছে, তোমাদের এগুলো পিডিএফ এ থাকবে সবই, জাস্ট বোঝার চেষ্টা করো। এটা আমি একটা অ্যালভিওলাসকে দেখিয়েছি, বা বায়ুথলি, খুব সহজ ভাবে। এবং এই যে আর্টেরিয়াল এন্ড বলছে, অর্থাৎ ফুসফুসীয় ধমনীর যে অংশটা আর কি, তাহলে এই আর্টারি পাশ থেকে কিন্তু কি হচ্ছে না, অক্সিজেন কম যুক্ত রক্ত, বা আমরা বলে থাকি ডিঅক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড কি করছে না, ফ্লো করছে, নিয়ে ফুসফুসের সংস্পর্শে আসছে, ফুসফুসের অ্যালভিওলার সংস্পর্শে আসছে। তো বাইরে থেকে যেহেতু অক্সিজেন প্রবেশ করেছে, সেই অক্সিজেনের যে পার্শ্ব চাপ 104 mmHg। মাইন্ড ইট, এখানে একটু খেয়াল রাখবে, বিভিন্ন টেক্সট বই বিভিন্ন রকম রিপ্রেজেন্ট করেছে, মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই 90 থেকে 104 পর্যন্ত যেখানে যা ভ্যালু পাবে মোটামুটি কারেক্ট। তার মধ্যে তোমার কিছু টেক্সট বইয়ে 95টাকে ধরে, এখানে কিন্তু মার্কারি প্রেসার। আর যেগুলো তোমার বিদেশি অথরের বই সেগুলো মোটামুটি 100 থেকে 104টাকে ধরে, তো এখানে 104কে ধরেছে, যাই হোক। তো এই জায়গাটা একটু খেয়াল রেখো, এই রেঞ্জের মধ্যে যদি থাকে কোনো টেক্সট বই পাও, সেটা সমস্যা কিছু নেই, ভুল নাই এর মধ্যে। তো এখানে আমি ম্যাক্সিমামটাই ধরেছি 104 mmHg, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এয়ারটা মানে এর মধ্যে পলিউশন কম আছে, বা ম্যাক্সিমাম অক্সিজেন যুক্ত রক্ত আর কি। তাহলে এখানে যে অংশটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ চলতি কথা আমি বলে দিই, দূষিত রক্ত, দূষিত নয়, অর্থাৎ কম অক্সিজেন যুক্ত রক্ত, মোটামুটি 14 পার্সেন্টেজে, পার 100 ml, পার্সেন্টেজ মানে কিন্তু পার 100 ml ব্লাড এর O2 কন্টেন্ট। তাহলে এখানে কিন্তু PO2 যে পার্শ্ব চাপ বা অক্সিজেন যে পার্শ্ব চাপ দেখো অনেক কম, 40। তাহলে এই 40টা যদি এই 104 থেকে বাদ দাও, তাহলে এই 104 -40 করলে হবে এই যে 64 mmHg। এটাই কিন্তু যথেষ্ট এখান থেকে অক্সিজেনকে কোথায় প্রবেশ করানোর, না ফুসফুসীয় ধমনী ভেঙে গিয়ে যে রক্তজালক তৈরি মানে তৈরি হয়েছে তার মধ্যে প্রবেশ করানো।
তাহলে এখানে হচ্ছে কি সাধারণ ব্যাপন বা সিম্পল ডিফিউশন। তাহলে এখানে যখনই চলে এলো সবাই কিন্তু যখনই তার ফুসফুসীয় শিরা অংশে গেল রক্তটা, তখনই তার দেখো 104 এইচজি কিন্তু পৌঁছে গেছে। আর O2 যে পরিমাণ সেটা মোটামুটি 90 ml পার 100 ml, এটা কিন্তু সরি পার 100 ml অফ ব্লাড, এটা কিন্তু একটা রাফ এস্টিমেটে, কম বেশি হতে পারে। তো এই জায়গাতে মানে বোঝা যাচ্ছে যে যে পার্শ্বচাপের পার্থক্যটা এখানে হয়েছিল সেটাই কিন্তু যথেষ্ট অক্সিজেনকে একরকম প্রায় ধাক্কিয়ে বা ঠিলেই কিন্তু কি করছে না এই রক্তজলকের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। কোথায় না একদম ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরার মাঝামাঝি যে রক্তজলক তৈরি হয়ে আছে কার সংস্পর্শে, অ্যালভিওলের সংস্পর্শে, ফুসফুসে অ্যালভিওলের সংস্পর্শে। সেইখানে কিন্তু ওই পার্শ্বচাপের যে পার্থক্য সেটাই কিন্তু অক্সিজেনকে টেনে ঢুকিয়ে দিচ্ছে কোথায় বা ঠেলে ঢুকিয়ে দিচ্ছে কোথায়, কোথায় না আমাদের রক্তের মধ্যে। এখন বিষয় হচ্ছে যে এই রক্তের মধ্যে প্রবেশ করার যে সময়টা, এই যে রিয়াকশন টাইম, এটা কিন্তু প্রায় 0.01 সেকেন্ড। অ্যাজ পার রেফারেন্স দিয়ে দিচ্ছি, তোমরা যদি মনে করো করতে পারো, গ্যানং মেডিকেল ফিজিওলজি। যদিও বর্তমানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর বলছে যে ভারতীয়দের যে লাইফস্টাইল তার জন্য কিন্তু এই যে স্পিড বা এই যে রেট, সেই রেটে কিন্তু অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ হতে পারে না। অবশ্য অন্যান্য কিছু কারণও আছে। তো তার মধ্যে একটা হচ্ছে যে আমরা অ্যাডিক্টেড লাইফ, অর্থাৎ স্মোকিং বা অ্যালকোহলিজম ইত্যাদি ইত্যাদি, বা যেগুলো ধরো এখন যেহেতু পলিউশন বাড়ছে তার জন্য কি হয় না এই অ্যালভিওলারের যে ওয়ালটা এটা কিন্তু আর পাতলা থাকে না, থিকেনিং হয়ে যায়। অর্থাৎ কিসের জন্য, এটা পলিউটেন্টস বা অন্যান্য পার্টিকেলস জমে বা কার্বন পার্টিকেলস জমে, যারা স্মোকিং টোকিং করে ইত্যাদি, টোবাকো স্মোকিং ইত্যাদি করে আর কি। তাহলে সেইগুলোর ক্ষেত্রে এইটা থিকেনিং যত হয়ে যাবে, এই যত পরিমাণ অক্সিজেন প্রবেশ করছে সবটা কিন্তু আসতে পারবে না। তো অবভিয়াসলি কিন্তু এই যে পার্সিয়াল প্রেসারটা 104 mm এইজি হবে না, আরো কম হবে। আর এই এই যে পারফিউশন, যে পারফিউশন মানে প্রবেশ করার যে রেটটা, এটা কিন্তু আরো বেশি হবে। তো যাই হোক, এটা হচ্ছে ফুসফুসে অক্সিজেনের প্রবেশের যে মূল ভিত, সেটা হচ্ছে এইটা। আর তোমাদের কোশ্চেন থাকলে বলতে পারো, এখানে কিছু কারো কিছু কোয়ারিজ থাকলে স্যার বলো। এখানে পার্শিয়াল প্রেসার অফ O2 যেটা আছে 40 mmHg, হ্যাঁ, সেটা কি মানে অ্যাটমসফেরিক না না না, ইয়ে আছে? 40 40 না, ওটা হচ্ছে ওটা হচ্ছে যখন রক্তটা আমার ফুসফুসে ঘুরে আসছে। দেখো খেয়াল করো, আগের দিন যদি ছবিটা খেয়াল থাকে সেখানে দেখবে প্রথমে আমি স্টেপ বাই স্টেপ বলছি, একটু খেয়াল করার চেষ্টা করো। সেটা হচ্ছে হৃৎপিণ্ডে রক্তটা আসছে শরীরের বিভিন্ন অংশ থেকে। সে কি করছে না হৃৎপিণ্ড তার সেই রক্তটাকে, অর্থাৎ যেটাতে কম অক্সিজেন যুক্ত রক্তটাকে, সেটা ঠেলে দিচ্ছে কার দ্বারা না এই যে আর্টারি, অর্থাৎ পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীর দ্বারা ফুসফুসে। তাহলে এই যে রক্তটা, এই যে 140 mm এই যে কথাটা বলছি, এটা কিন্তু শরীর থেকে যে রক্তটা ঘুরে আসছে, অর্থাৎ অক্সিজেন শরীরে সরবরাহ বা ডেলিভারি করে দেওয়ার পরে যেটা ঘুরে আসছে সেই রক্তটার কথা বলছে। আর যখন অক্সিজেনেটেড হয়ে বা অক্সিজেন যুক্ত হয়ে যখন আবার ফুসফুসীয় শিরার অংশে চলে যাচ্ছে, তখন কিন্তু অক্সিজেনটা কি সরি ব্লাডটা কিন্তু কি হয়ে যাচ্ছে না লালচে রঙের হয়ে যাচ্ছে, বেশি বেশি লালচে রঙের, কারণ অক্সিজেন এখানে তখন যুক্ত হয়ে গেছে। তাহলে এই অবস্থায় সে যখন আবার হৃৎপিণ্ডে যাচ্ছে, সেই হৃৎপিণ্ড তখন কি করছে, তার বাম দিকের যে চেম্বার গুলো আছে সেখান দিয়ে কি করছে না মহাধমনী দিয়ে রক্তটাকে শরীরের বিভিন্ন প্রান্তে বা ঠেলে দিচ্ছে। তাহলে হার্টের স্ট্রাকচারের সঙ্গে আগের দিনের জন্য জায়গাটা দেখিয়েছিলাম যে কোন দিক থেকে কোন দিকে রক্তটা আসছে। হার্টের স্ট্রাকচারের সঙ্গে যদি তোমরা একটু কম্পেয়ার করো তাহলে জায়গাটা বুঝতে পারবে। এখানে কিন্তু আর্টারি মানে আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, আর্টারি মানে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী। আর এখানে স্যার বলো। স্যার বললাম যে এই যখন মানে পালমোনারি আর্টারি দিয়ে ব্লাডটা যাচ্ছে হ্যাঁ, তখন তো 40 mmHg। এবার যখন ওটা অ্যালভিওলাস হয়ে যাচ্ছে তখন অ্যালভিওলাস থেকে হচ্ছে ওই 64 mmHg। যে পার্সিয়াল প্রেসারের পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, মানে ওইটাই চলে আসলো তো এটার না মধ্যে ওটাই ব্লাডের না না মধ্যে। না ওটাই চলে আসলো না, ওটা তো তাহলে আমি পার্সিয়াল প্রেসারটাকে এক্সপ্রেস করছি জাস্ট। দেখো এখানে খেয়াল করবে অক্সিজেনের মাত্রাটাকে খেয়াল করো, কন্টেন্টটাকে খেয়াল করো। এবার এই কন্টেন্টটার জন্যই বা পরিমাণটার জন্যই তো পার্শ্বচাপটা তৈরি হয়েছে, কি বললাম বুঝতে পেরেছো?
তাহলে আমার নর্মালি যে পার্শ্বচাপটা আমার তৈরি হচ্ছে 14 ml অক্সিজেনে, তার থেকে কিন্তু 19 ml অক্সিজেনে পার্শ্বচাপে এই কন্টেন্টে যেতে বা পরিমাণে যেতে কিন্তু আমার ওই 104 mmHg সমান প্রেসারে ইকুয়াল হতে হচ্ছে কার সাপেক্ষে? এই অ্যালভিউলাসের যে পার্শ্বচাপ রয়েছে তার সাপেক্ষে। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ 104 mmHg এই যে তুমি তোমার কোশ্চেনে যদি মানে মানে বেসিকটা যদি ধরে বলি, তাহলে এই 104 mmHg পার্সিয়াল প্রেসারটা বা পার্শ্বচাপটা এইখানে সমান হচ্ছে বলেই, অর্থাৎ এই পালমোনারি ভেনের অংশে, দাঁড়াও, এটা লিখে দিই আগে, একটু হোল্ড করো। পালমোনারি ভেনের অংশে সমান হচ্ছে বলেই কিন্তু আমার এই এর তুলনায় এর কিন্তু অক্সিজেনের যে পরিমাণ কন্টেন্ট বা মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এর বাইরে কিন্তু অন্য কিছু নয়। আর এখানে এই জিনিসটা বললাম খুব র্যাপিড হয়, সিম্পল ডিফিউশন সাধারণ ব্যাপক লিখে দিয়েছি। আর কারো কিছু কোশ্চেন? স্যার বলছি যে ওই যে তাহলে ওই যে দেখাচ্ছেন যেটা 64 mmHg, হ্যাঁ, ওই যে পার্শ্বচাপটা তাহলে স্যার ওটা কি পার্শ্বচাপটা না, এটা বায়ুথলির পার্থক্য। মধ্যেই হচ্ছে? হ্যাঁ, এটা পার্থক্যটা ডেল্টা ডেল্টা PO2, যেটা প্রথমেই বললাম। অর্থাৎ 104 বাইরে আছে, যেটা রক্তে ফিরে আসছিল সেটা হচ্ছে 40। এবার যে ঘাটতিটা হচ্ছে সেটা হচ্ছে 64, অর্থাৎ যেটা আমরা জলদি কথা যেটা বলি, যে উচ্চচাপ থেকে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়, বা উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে যায়, সেই বেসিসে বলছি এই গ্যাপটা। তাহলে এখানে কিন্তু এই 64 এর তাহলে স্যার এটা 64 আবার অ্যাড হয়ে কি করে এখানে অ্যাড হচ্ছে 104 না, হয়ে অ্যাড গেল? হচ্ছে না, ইকুয়াল হচ্ছে, জিনিসটা বোঝো। এখানে অ্যাডিশন, এখানে তুমি যেটা বলতে চাইছো অ্যাডিশন মানে সমান হয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ সোজা কথায় অক্সিজেন যেহেতু যত পরিমাণ ঢোকার কথা পুরোটাই প্রবেশ করে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম স্যাচুরেশনের কথা বলছি। অক্সিজেন পুরোটাই যেহেতু প্রবেশ করে গেছে, কোথায়? অ্যালভিউলাস থেকে যে অক্সিজেনটা আসছে, তার জন্যেই কিন্তু আমার পার্সিয়াল প্রেসারটা এত পরিমাণ হচ্ছে, যেটা প্রায় সমান সমান হয়ে যাচ্ছে অ্যালভিউলাসের। কি বললাম বুঝতে পেরেছো? অক্সিজেনের পরিমাণটা হচ্ছে কজ, আর পার্শ্বচাপটা হচ্ছে তার ইফেক্ট। এইভাবে খেয়াল করো, দেখো ভাই, বুঝতে পারবে আশা করি। মানে অক্সিজেনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে তার পার্শ্বচাপ বৃদ্ধি পাবে, অক্সিজেনের পরিমাণ যে জায়গায় কম থাকবে সেখানে তার পার্শ্বচাপ কম হবে। এই হচ্ছে বিষয়টা। আর কারো কিছু কোশ্চেন আছে? আচ্ছা, নেক্সট তাহলে স্লাইডে না যাচ্ছি। স্যার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। হিমোগ্লোবিন দ্বারা কলাতে অক্সিজেনের পরিবহন। তো তার আগে আমাদের বাইন্ডিংটা বা কিভাবে যুক্ত হচ্ছে সেটা নিয়ে একটু জানতে হবে। এক অণু হিমোগ্লোবিন, খেয়াল করবে, মোট 4টি পলিপেপটাইড চেন থাকে। এক্সপ্লেন করছি একে একে। যার প্রত্যেকটির সাথে একটি হিম যুক্ত থাকে, যার মধ্যে একটা এফি থাকে। এফি মানে এখানে আয়রন অ্যাটম। প্রতিটি এফির সাথে একটি করে অক্সিজেন অণু যুক্ত হয়, ফলে এক অণু হিমোগ্লোবিনে সর্বমোট 4টি অক্সিজেন যুক্ত হতে পারে। খেয়াল করবে এই জায়গাটা, খেয়াল করবে এমসিকিউর জন্য। এক অণু হিমোগ্লোবিনে মোট 4টি অক্সিজেন ম্যাক্সিমাম ক্যারি করতে পারে, সর্বোচ্চ সম্পৃক্ততা বা কমপ্লিট স্যাচুরেটেড যদি হয়। প্রত্যেকটা হিমোগ্লোবিনে 4টে পলিপেপটাইড চেন আছে, এই বিষয়টা আমি আসছি একটু পরে। আর সর্বাধিক তাহলে প্রত্যেকটা পলিপেপটাইডের সাথে যদি একটা করে এফি থাকে, তাহলে মোট এফির সংখ্যা হবে 4 এফি। তাহলে আমি এখান থেকে ইনফরমেশন পাচ্ছি 4টে পলিপেপটাইড, প্রত্যেকটার সাথে একটা করে এফি আছে, তাহলে 4টে মোট এফি। প্রত্যেকটা এফির সাথে একটা করে অক্সিজেন যুক্ত হচ্ছে, মানে 4O2, 4টে অক্সিজেন মোট যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে সামগ্রিকভাবে এই পয়েন্টের ব্যাখ্যা। নেক্সট হচ্ছে প্রতি 1 গ্রাম, এই জায়গাগুলো খেয়াল রাখবে যেগুলো হাইলাইট করা আছে, প্রতি 1 গ্রাম হিমোগ্লোবিন সংপৃক্ত অবস্থায়, এখানে কিন্তু সর্বোচ্চ সম্পৃক্ততা বোঝাচ্ছি, প্রায় 1.34 ml অক্সিজেনের সাথে বা অক্সিজেন যুক্ত হয় বা পরিবহন করে। স্বাভাবিকভাবে প্রায় 15 গ্রাম হিমোগ্লোবিন মানুষের দেহে থাকে। আচ্ছা, এই 15টা কি করে আসছি, কি করে পেলাম, আমি আসছি, এক্সপ্লেনেশন দিচ্ছি। এর ফলে কোনো একটি নির্দিষ্ট সময়ে ধমনী রক্তে, খেয়াল করবে, যেখানে আমার অক্সিজেন পরিবহন হচ্ছে 1.34 ইন্টু 15, অর্থাৎ প্রায় 20.1 ml অক্সিজেন থাকে বা পরিবহন করতে পারে। এটি রক্তে সর্বাধিক অক্সিজেন পরিবহন করার ক্ষমতা।
তবে বিভিন্ন কারণে এই মানটা মোটামুটি এই রেঞ্জে চলে আসে 19.2 থেকে 19.8। এখানে অনেকগুলো এক্সপ্রেশন ব্যাপার আছে। অ্যাজ পার এমসি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আর হু অনুযায়ী এখানে যদি কোনো একজন ব্যক্তি পুরুষ হয় তাহলে বলা হচ্ছে অ্যাভারেজ 16 গ্রাম হেমোগ্লোবিন থাকতে পারে। যদি মহিলা হয়, তোমরা জেনেটিক্স আশা করে এই সিম্বলগুলো জানো, তাহলে সেটা মোটামুটি 14 গ্রাম হেমোগ্লোবিন থাকে। তাহলে এটা অ্যাভারেজ করলে 30/2 তাহলে হবে 15। সেটা এখানে বলা হচ্ছে এই যে 15 গ্রাম হয়েছে, সেই অ্যাভারেজ ভ্যালুটা ধরা হয়েছে। 1 গ্রামের সঙ্গে 1.34 ml অক্সিজেন, এটা একটা মেথড আছে তোমাদের, যদিও এই এসএসসি সিলেবাসে নেই, বা ফিজিওলজি যদি কেউ পড়ে থাকো তাহলে জানবে। বেনেডিক্ট রথ অ্যাপারেটাস বা রেসপিরোমিটার, বেনেডিক্ট রথ অ্যাপারেটাস, সেটা দিয়ে কিন্তু এক্সপেরিমেন্টালি ডিটারমাইন যে ম্যাক্সিমাম যদি হেমোগ্লোবিনে কোনো ডিফেক্ট না থাকে তাহলে 1.34 ml সে ক্যারি করতে পারে। এবার এই যে 20.1 যেটা পাচ্ছি, 20.1 ml, আমি যদি অক্সিজেনের পার্শ্ব চাপ 104 থেকে আরো বাড়িয়ে দিই, অর্থাৎ 110 120 যাই করুন না কেন, আমার কিন্তু এই 20.1 ml অক্সিজেনের বেশি ব্লাড আর অক্সিজেন ধরবে না, বা অন্যভাবে বললে ক্যারি করবে না। এবার তাহলে এই যে পার্থক্যটা হচ্ছে 19.2 19 থেকে 19.8, এটা বিভিন্ন কারণ আছে। একটু আগেই বললাম, দেখবে সমস্ত অ্যালভিওলাই গুলো একই সঙ্গে কি করতে পারে না, না এক্সপ্যান্ড করতে পারে স্যার না। অক্সিজেনের পরিবহনের মানটা 1.34 কি করে পেলাম আমরা? ওই যে বেনেডিক্ট ডট অ্যাপারেটাস, এটা একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেই দিয়ে ডিটারমাইন্ড এক্সপেরিমেন্টালি হয়েছে। যদি প্রয়োজন মানে কোনো সময় প্রয়োজন হয়, আমি এটার মেটেরিয়াল আমি তোমাদের দিয়ে দেবো, পড়ে দেখবে হয়েছে। এখানে এটা দিয়েও বার করা যায়, আর একটা আছে তোমাদের ফিক্স প্রিন্সিপাল দিয়ে বার করা যায়, ওটা কিন্তু ব্লাডের সঙ্গে রিলেটেড, ওই জন্য আমি এখানে হাইলাইট করছি না। তো আপাতত 1.34 ml আপাতত ধরে চলো, তারপর আমি এটা নিয়ে আবার নেক্সট এক্সপ্রেশনে আসছি। আগে এই জায়গাটা ক্লিয়ার করি। তাহলে এই 19.2 আর 19.8 এর এই যে রেঞ্জটা, এর ভ্যারিয়েশনটা কারণ কি, না বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এনভায়রনমেন্টে থাকে। কেউ থাকে পাহাড়ি অঞ্চলে, সেখানে অক্সিজেন যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব কম হবে, কেউ থাকে সমতলে, কেউ থাকে সামুদ্রিক অঞ্চলে, কেউ থাকে মেরু অঞ্চলে। তো সামগ্রিকভাবে কিন্তু রেঞ্জটা এর মধ্যে ভ্যারি করবে। এক নম্বর, এটা হচ্ছে প্রকৃতিগত কারণ। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন মানুষের লাইফস্টাইল বিভিন্ন ধরনের। যদি ভারতবর্ষের মধ্যে দেখো, ভারতবর্ষে কিন্তু মোটামুটি 19.6টাকে অ্যাভারেজ ধরা হয় ইন ইন্ডিয়া। ধরে নিচ্ছি সেই ব্যক্তির কোনো রকম কোনো অ্যাডিকশন নাই, বা সে একটা মোটামুটি পলিউশন ফ্রি, মোটামুটি বলছি, টোটাল পলিউশন ফ্রি হবে না বর্তমান সময়, তো মোটামুটি একটা পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে থাকে, তারও কিন্তু 19.6 ml-টা অ্যাভারেজ। তার কারণ একটু আগে বললাম যে সমস্ত অ্যালভিওলাই গুলো একই রকম ভাবে অক্সিজেন কি করতে পারে না, সরবরাহ করাতে পারে না কাকে, ব্লাডকে। এবার বিষয় যেটা আসছে, যে তুমি এখন যেটা বললে, ওই তোমার কোশ্চেনটা ফিরে আসি, 1.34 ml-টা বেনেডিক্ট রথ অ্যাপারেটাস দ্বারা ডিটারমাইন্ড এক্সপেরিমেন্টালি বা ইনস্ট্রুমেন্ট। এছাড়া আছে রেসপিরোমিটার আছে। তোমরা যদি ব্লাডের যে অংশটা আছে, যদি আলোচনার সুযোগ পাই পরে কোনো সময়, তখন সেখানে দেখাবো বা আলোচনা হবে সেটা নিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এটা ফিক্স প্রিন্সিপাল, সেটাও ব্লাড থেকে পাওয়া যায়, মানে আর্টারি আর ভেনের যে পার্সিয়াল প্রেসার অক্সিজেনের, সেইটাকে পার্থক্য থেকে বার করা যায়। 1.34 ml এর কাছাকাছি বা আশেপাশেই হয়, 1.33 বা 1.334 এরকম একটা রেঞ্জ দাঁড়ায়। তো ওই অ্যাভারেজে এটাকে স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু একটা ধরা হয় মোটামুটি 1.34 ml। এবার আসি হিমোগ্লোবিন নিয়ে একটু আলোচনা আসতেই হয়। এই যে 4টে পলিপেপটাইড চেইন বললাম, স্যার ধমনী রক্তের ইংলিশ কি হবে? আর্টেরিয়াল ব্লাড। আচ্ছা। আচ্ছা, এই যে হিমোগ্লোবিন, তার দুটো চেন, আলফা বিটা। স্যার বলছি আর্টারিয়াল ব্লাডে তো মানে 20.1 বলছেন, হ্যাঁ, তাহলে স্যার ভেনের মধ্যে যে ব্লাডটা না না, ব্লাডটা যে অনেক কম ক্যারি হবে, করে। অনেক কম হবে। আসছি আসছি, ওই মানটা আমি বলবো, আসছি, যখন ট্রান্সপোর্টারের জায়গায় যাবো তখন বলবো, একটু হোল্ড করো, হ্যাঁ, ওটা বলবো। আচ্ছা আচ্ছা, এখানে আলফা চেনটা যেটা রয়েছে সেটা 141 অ্যামিনো অ্যাসিড, আর বিটা চেন যেটা আছে এটা মোটামুটি 146 অ্যামিনো অ্যাসিড। আলফা চেনের আবার দুটো ভ্যারিয়েন্ট, আলফা 1, আলফা 2,
বিটা চেনের দুটো ভ্যারিয়েন্ট, বিটা 1, বিটা 2। খেয়াল করো যেটা প্রথম পয়েন্টে বলেছিলাম যে প্রত্যেকটা আলফা চেনের সাথে বা চারটে চেন পলিপেপটাইড চেন দেখো মিলে গেল, তাহলে দুটো আলফা আর দুটো বিটাটার মোট চারটে। তো প্রত্যেকটার সঙ্গে যদি একটা করে এফি যুক্ত হিম থাকে, তাহলে হিমোগ্লোবিন এখনই বললাম যে দুটো অংশ, তার মধ্যে একটা হচ্ছে পলিপেপটাইড অর্থাৎ প্রোটিন অংশটা, আরটা হচ্ছে হিম অংশটা, আরটা হচ্ছে হিম অংশটা। তো এটা যখন ওই বাইন্ডিং করছে সেই জায়গায় আমরা আরো ডিটেলে বলছি, আপাতত এইটুকু হোল্ড আপ রাখছি এখানে। এবার এখানে এই বাইন্ডিং ক্যাপাসিটিটা কি করে হয়, মানে কোনটার সঙ্গে আগে লাগে বা কোনটার সঙ্গে পরে লাগে, এটা আমি ওই যখন বাইন্ডিং এ আসছি তখন বলছি। নেক্সট, অক্সিডেশন যখন হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম, খেয়াল আছে কিনা তোমাদের জানি না, যে অক্সিজেনের সঙ্গে এইচবির সাথে, তাহলে আচ্ছা হেমোগ্লোবিনের ফর্মুলা কি বলেছিলাম আগের দিন, খেয়াল আছে কারোর? হিমোগ্লোবিনের ফর্মুলা বলা হয়েছিল চারটে চেন, তার জন্য বলা হয়েছিল Hb4। তো তার সঙ্গে যখন O2 যুক্ত হয়, এই যে পদ্ধতিটা, Hb4O2। Hb4O2, কারেক্ট। এবার এই যে Hb4 এর সঙ্গে O2, তারপর আবার একটা O2, তারপরে চলতে থাকছে, এই টোটাল প্রসেসটাকে আমরা বলি অক্সিজেনেশন, নট অক্সিডেশন। এগুলো পিডিএফ এর মেটেরিয়াল তোমাদের থাকবে। এটাকে বলা হয় অক্সিডেশন, বলা হয় না। অক্সিডেশন হলে কিন্তু এই যে সংযুক্তিটা পার্মানেন্ট হয়ে যেত। তো যেহেতু এটা অক্সিজেনেশন প্রক্রিয়া, তাই বাইন্ডিংটা কি করে হয় একটু জাস্ট দেখে নেওয়া। প্রথমে Hb4 এর সাথে দেখো, Hb4 এর সঙ্গে Hb4O2 যুক্ত হয়েছে, নিয়ে Hb4O2 হয়েছে। Hb4O2 এর সাথে এই ব্যাপারটা আমি পরে আসছি, Hb4O2 এর সাথে আবার একটা O2 যুক্ত হলো, Hb4O4, তার সঙ্গে আবার একটা O2 যুক্ত হলো, Hb4O6, আর লাস্টে কিন্তু 8 অক্সিজেন যুক্ত হলো, Hb4O8। তাহলে এখানে দেখো লেখা আছে সংপৃক্ত অক্সিহিমোগ্লোবিন। অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ডিং করলে তাকে আমরা বলি সংপৃক্ত বা স্যাচুরেটেড অক্সিহিমোগ্লোবিন, উজ্জ্বল লাল বর্ণের, এটাই কিন্তু অ্যাকচুয়ালি রেড ইন কালার। এবার এই জায়গায় কিন্তু পুরোপুরি সংপৃক্ত হয়নি, ওই জন্য অসম্পৃক্ত অক্সিহিমোগ্লোবিন বলছে। আবার বলছি, এর অসম্পৃক্ত আর সম্পৃক্ত হিমোগ্লোবিন কি? অক্সিজেন যদি হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে, যে যৌগটা তৈরি করে, তাকে আমরা বলি অক্সিহিমোগ্লোবিন। বুঝছে? এবার এর অসম্পৃক্ত আর সম্পৃক্তটা কি? বলছি, আসছি আসছি একটু আস্তে আস্তে বলছি, দাঁড়াও। যখন চারটে চেন বললাম, একটু আগে বললাম না চারটে শৃঙ্খল পলিপেপটাইড, তাহলে প্রত্যেকটা শৃঙ্খলের সাথে একটা করে O2 লাগছে। কেন? প্রত্যেকটা শৃঙ্খলে, এই যে আগে বলেছিলাম একটা করে এফি থাকে, তাহলে এখানে একটা করে লাগছে, এবং তার সঙ্গে কি হচ্ছে, পরবর্তী অক্সিজেনটা যাতে লাগতে পারে সেই পদ্ধতিটাকে কি করছে, ত্বরান্বিত করছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত চারটে অক্সিজেন চারটে পলিপেপটাইড শৃঙ্খলের সাথে যুক্ত না হতে পারছে, ততক্ষণ তাকে আমি বলবো কি, অসম্পৃক্ত, অর্থাৎ হেমোগ্লোবিনটা সম্পূর্ণ অক্সিজেন দ্বারা সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয়নি, যেটা সত্যি কথা আমরা বলে থাকি। স্যাচুরেটেড মানে টোটালটাই ভরে গেছে, অর্থাৎ মানে যেমন ধরো একটা গ্লাসের মধ্যে যদি আমি জল রাখি, তাহলে জলটা যদি টোটাল একদম কানায় কানায় হয়ে যায়, তাহলে আমরা তখন বলবো কি ওটাকে টোটালি স্যাচুরেটেড গ্লাস উইথ ওয়াটার, বা সম্পৃক্ত জল দ্বারা আবৃত কোনো একটা, বা মানে গ্লাসটা বলবো কি না জল দ্বারা সম্পূর্ণ সম্পৃক্ত, মানে ওর উপরে যদি আর ফার্দার আমি জল দিই তাহলে কিন্তু জলটা ওভারফ্লো করবে। তো এখানেও ঠিক তাই না, সমস্ত হেমোগ্লোবিন কি হয়েছে, অক্সিজেন বা হেমোগ্লোবিনের সমস্ত পলিপেপটাইড শৃঙ্খল অক্সিজেন দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে বা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, তার জন্য আমি ওকে বলছি কি এখানে সম্পৃক্ত অক্সিহিমোগ্লোবিন। কিন্তু যতক্ষণ টোটাল চারটে অক্সিজেনই যুক্ত না হচ্ছে, তাকে আমরা সম্পৃক্ত বলবো না, তার জন্য এখানে অসম্পৃক্ত এর বিপরীতটাকে ব্যবহার করা হয়েছে, আর কিছু না। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে যতক্ষণ টোটাল আমার চারটে চেনই যার সঙ্গে আমার চারটে অক্সিজেন যুক্ত না হচ্ছে, ততক্ষণ আমি তাকে অসম্পৃক্ত বলবো। যে সময় চারটে অক্সিজেনই যুক্ত হয়ে গেল, তাকে আমি বলবো কি সম্পৃক্ত অক্সিহিমোগ্লোবিন। এই হচ্ছে বিষয়টা। এবার সেক্ষেত্রে যখনই অক্সিজেন যুক্ত হচ্ছে, তখনই সেটা লাল বর্ণের হচ্ছে। খেয়াল করো, আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, বা তোমরা পড়ে এসছো যে রক্তের রং লাল। তো লালের যে কালারটা, সেটা কিন্তু মূলত একটা হচ্ছে এই যে লাল বর্ণ,
এটার একটা কারণ হচ্ছে কি, এফি আছে, আয়রন আছে, আর এর সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে। যদি আর্টেরিয়াল ব্লাড দেখো টোটাল লাল বর্ণ নয়, তখন আমরা বলবো কি এটাকে ডার্কিশ ব্ল্যাক বলা হয়, বা অন্যভাবে বলতে গেলে কিছুটা কালচে লাল। তো এই যে পদ্ধতিটা, আমি এই দিক থেকে যদি নিচের দিকে যাই ডাউন এরো দিয়ে, তাহলে এইটাকে বলছি অক্সিজেনেশন। যদি এবার অক্সিজেন যখন ছাড়বে হিমোগ্লোবিন, তখন উল্টো দিকে যাবে, এই দিকে যাবে, হয়েছে? তখন আমি বলবো কি ডি অক্সিজেনেশন। তাহলে একটার সঙ্গে একটা অক্সিজেন লাগার জন্য পরবর্তী অক্সিজেনটা লাগার একটা সাহায্য হচ্ছে মনে হচ্ছে যেন, পরের ছবিতে আসছি আমি। তাই একে অনেক সময় বলা হয় পজিটিভ স্যার বাইন্ডিং। বলো বলো বলো, স্যার শুনতে পাচ্ছি, বলো। বলছি স্যার, মানে আর্টারিয়াল যে ব্লাডটা আছে হুম ওর হুম। কালারটা স্যার বলছেন কালচে লাল, এটা হওয়ার না না, কারণটা কি? আর্টেরিয়াল ব্লাডটা না, ভিনাস ব্লাডটা বললাম আমি। হ্যাঁ সরি স্যার, ভেনাস ব্লাডের যে কালারটা কালচে লাল হওয়ার কারণটা কি? কালচারাল হওয়ার কারণটা হচ্ছে অক্সিজেনটা যেটা আমার ফুসফুস থেকে যুক্ত হয়ে দেহের বিভিন্ন জায়গায় যাচ্ছে, পুনরায় তো সেটা শিরা দিয়ে ফিরে আসছে ভেনাস ব্লাডে। তাহলে সেই ক্ষেত্রে সেই ব্লাডটার মধ্যে কিন্তু যে অক্সিজেনটা অলরেডি ফুসফুস থেকে নিয়ে গেছিল ধমনী, সে কিন্তু দেহের বিভিন্ন অংশে ম্যাক্সিমামটাই ছেড়ে দিয়েছে। আমি এটা হিসেব করে দেখাচ্ছি পরের স্লাইডে। তাহলে যেহেতু ছেড়ে দিয়েছে, তার জন্য কিন্তু ধমনী রক্তে যে পরিমাণ অক্সিজেন ছিল ফুসফুস থেকে বেরোবার সময়, সেই পরিমাণ মানে হিমোগ্লোবিনের সাথে কিন্তু আর অক্সিজেন যুক্ত হয়ে নেই। অর্থাৎ যেটা আমি বললাম এক্ষুনি, যে 19.6টাই যদি আমি এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু ধরি ভারতীয়দের ক্ষেত্রে, হয়ে গেল 19.6টা যদি আমি স্ট্যান্ডার্ড ভ্যালু ধরি ভারতীয়দের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা মোটামুটি ভিনাস ব্লাডে ওই 15.2 এর কাছাকাছি চলে আসে। এটা কিন্তু ভিনাস ব্লাডে। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রায় 4.4 ml মতন অক্সিজেন কি করছে, ব্লাড কিন্তু টিস্যুতে ডেলিভারি করে দিচ্ছে। তো যেহেতু এই 4.4 ml অক্সিজেন কম আসে, তার জন্য ভিনাস ব্লাডটাকে কিছুটা ডার্কিশ রেড লাগে, কিন্তু আর্টেরিয়াল ব্লাডটাকে কিন্তু কিছুটা কি না ব্রাইট রেড লাগে। এটাই পার্থক্য। আর কিছু বলো কোশ্চেন থাকলে, তাহলে এগোবো না হলে। স্যার বলছিলাম যে অক্সিজেনেশন কেন বলছে, অক্সিডেশন না বলে কি অক্সিজেনেশন বলেছে বলছে এই একটু বলো। কারণে, এটা দেখো উল্টো দিকেও, মানে যেটা আমরা বলে থাকি না, তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়েছো যে রিভার্সেবল রিয়াকশন, উভমুখী বিক্রিয়া, মানে একদিকে লেগে যে এমন হলো না, এমন কখনোই হবে না। H before O8 হয়েই থেকে গেল, তাহলে কিন্তু টিস্যুতে গিয়ে কিন্তু অক্সিজেনটা ডেলিভার হবে না। খেয়াল করো, এখানে মূল উদ্দেশ্য কিন্তু হেমোগ্লোবিনের সাথে অক্সিজেনকে লাগিয়ে রেখে দেওয়া নয়, সেটা কিন্তু টিস্যুতে গিয়ে ডেলিভারি হতে হবে, অর্থাৎ টিস্যুতে গিয়ে কলাকোষে গিয়ে ছাড়তে হবে অক্সিজেনকে। তাহলে সেই প্রসেসটা যদি না হয়, বা সেই ধরনের প্রাথমিক পর্যায়ে যদি মানে প্রিপারেশন না থাকে, অর্থাৎ হেমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দেবে এই পদ্ধতিটা যদি না নিয়ে থাকে, তাহলে কিন্তু হেমোগ্লোবিন সারা দেহে রক্তের মধ্যে অক্সিজেনকে নিয়ে ঘুরে বেড়াবে, আর টিস্যুগুলো কিন্তু অক্সিজেন ডিপ্রাইভড হবে, অর্থাৎ অক্সিজেন সে পাবে না। তো যেহেতু এই অ্যাসোসিয়েশনটা বা এই সংযুক্তিটা পার্মানেন্ট নয়, আমরা যখন দেখবে বলি না লোহায় মরচে ধরে গেছে, ফেরোসোফেরিক অক্সাইড, তো ওখানে কি হয় না, আয়রনের স্ট্যাটাসটা থাকে কি ফেরোসোফেরিক, ফেরাস থাকে না, ফেরিক থাকে। তাহলে এখানে কিন্তু ওটা পার্মানেন্ট অ্যাসোসিয়েশন, ওটা কিন্তু অক্সিডেশন, যেটা আমরা চলতি কথায় বলে দিই মরচে পড়েছে বা রাস্টিং। কিন্তু এখানে অ্যাসোসিয়েশনটা পার্মানেন্ট নয়, স্থায়ী নয়, অস্থায়ী, তার জন্য কি বলা হচ্ছে অক্সিজেনেশন অ্যান্ড নট অক্সিডেশন। আর কিছু কোশ্চেন কারোর? স্যার, হুম। প্রত্যেকটা হিমের সাথে কি এই 4টে স্টেপ হয়, মানে এই যে হ্যাঁ, এইচপি প্রত্যেকটা হিমের ফোর সাথে, ও হ্যাঁ এইট? প্রত্যেকটা হিমের সাথে আছে, কারণ প্রত্যেকটা হিমের মধ্যে একটা করে এপি অ্যাটম থাকে। তার জন্য প্রত্যেকটা হিমের ক্ষেত্রেই এই স্টেপটা হবে। আর যত হবে তত কি হবে, পাশের যে চেনটাতে হিম লেগে রয়েছে তাকে কিন্তু অক্সিজেন লাগার জন্য যে পদ্ধতি বা যে স্টেপ গুলো, সেটাকে কি করবে, ত্বরান্বিত করে দেবে বা মুক্ত করে দেবে সোজা কথায়। তার জন্য আমি একটু আগে বললাম কি না পজিটিভ বাইন্ডিং, বা অনেক ক্ষেত্রে কিছু বই টেক্সট বই পেতে পারো পজিটিভ কোঅপারেটিভিটি। আর কিছু আছে কোশ্চেন তোমাদের এখানে, তাহলে না এগোবো? নেই স্যার কোনো আচ্ছা কোশ্চেন। আচ্ছা, এখানে দেখো নেক্সট স্লাইডে যেটা তোমাদের বলছিলাম সেটাই দেখানোর চেষ্টা করেছি। দেখো প্রথমে হেমোগ্লোবিন কিন্তু ফ্রি ছিল, হেমোগ্লোবিন কিন্তু ফ্রি ছিল প্রথম, অর্থাৎ এর সঙ্গে
এখানে চারটেই ধরে নাও এফি আছে, ধরে নিলাম চারটে এফি আছে। তাহলে প্রথম অক্সিজেন অণুটা এসে লাগলো ধরো এইটার সাথে, নিচেরটার সাথে। এটা লাগলে কি হবে, এর যে গঠনগত যে পরিবর্তন আসবে সেটা কি করবে, দেখো পাশেরটা যুক্ত হয়ে গেছে আরেকটা অক্সিজেন এসে। তাহলে পাশটা লাগলো এইখানে, সে কি করলো পাশের যে চেনটাকে মুক্ত করে দিল, যে তুই একটা অক্সিজেন লাগা এবার। তাহলে যেই লাগলো দেখো তৃতীয় অক্সিজেনটা কোথায় লেগেছে, দেখো আবার এই পাশে লেগে গেছে, চতুর্থ অক্সিজেনটা লেগেছে তার পাশেরটা, মানে এইটা লাগার পরে এইখান থেকে এসছে এইখানে। এবার তুমি বলবে স্যার এটা তো উল্টো দিকেও আমি ক্লকওয়াইজ যাচ্ছিলাম, এই যে এখানে ক্লকওয়াইজ এরকম করে গেল না কেন? তার কারণটা হচ্ছে হেমোগ্লোবিনের যে চেনের অর্গানাইজেশন সবসময় থাকে এরকম, খেয়াল রাখবে আলফা 1 বিটা 1 আলফা 2 বিটা 2। যদি আমরা ল্যাটারালি দেখি কখনোই আলফা 1 আলফা 2 হবে না, মানে আলফা 1 আলফা 2 এই পাশে লেফট টু রাইটে থাকবে না, উপর নিচ করে থাকবে। আর বিটা 1 বিটা 2 একইভাবে এভাবে থাকবে। তাহলে যখন সাপোজ বিটা 1 বিটা 2 তে লেগেছিল, তাহলে ও আলফা 2 কে হেল্প করেছে। পরবর্তী ক্ষেত্রে দুটোই যেহেতু অক্সিজেন যারা যুক্ত হয়ে গেছে, এখানে O2 এখানে O2, ও তখন আর এদিকে না গিয়ে কি করছে, এর মাধ্যমে আগে B1 কে লাগাচ্ছে, অর্থাৎ পলিপেপটাইড চেন বিটা থেকে সবসময় জানবে অক্সিজেন আগে লাগে, ফলোড বাই আলফা। এবার যদি বলো এই কারণটা কি, এটা তাদের মলিকুলার লেভেলে ঢুকতে হবে। যাই হোক, এই যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি তাও ছোট করে। তো আমি বললাম কি না, বিটা চেনে আগে অক্সিজেন যুক্ত হয়, তারপরে ফলোড বাই আলফা। তো এই জায়গাটাকে একটু জাস্ট হোল্ড রাখছি আপাতত, তারপরে আমি নিজেই উত্তর দিচ্ছি জায়গাটায়। তাহলে এখানে এই যে উপর থেকে নিচে নামছে, তাহলে দেখো মনে হচ্ছে একটা অক্সিজেন যুক্ত হলে পরের অক্সিজেনটা লাগার জন্য অ্যাফিনিটি বেড়ে যাচ্ছে হিমোগ্লোবিনের। তার জন্য এখানে বলা হয়েছে ইনক্রিজিং অ্যাফিনিটি ফর O2। এখানে কিন্তু ফর O2 মানে O2 বাইন্ডিং সোজা কথায়। এবার বলা হয়ে থাকে, আমি যদি দুটো ভাগে ভাগ করি, একটা ধরো ডিঅক্সি হিমোগ্লোবিন, আর দিয়ে করলাম অক্সি হিমোগ্লোবিন। অক্সি এইচবি মানে হিমোগ্লোবিন। তো ডিঅক্সি হিমোগ্লোবিন অবস্থায় হিমোগ্লোবিন যে অণুটা খুব স্ট্রেসড অবস্থায় থাকে, একে বলা হয় টেন্সড স্টেট। বা টি স্টেট। অক্সি হিমোগ্লোবিন যখন যুক্ত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি তখন রিল্যাক্স স্টেট। আচ্ছা, এই জায়গাটা আমি টোটালটা কমপ্লিট করি, তারপর তোমাদের কোশ্চেন শুনবো, হ্যাঁ? আচ্ছা, বা আর স্টেট। এবার এই টি এবং আর এর মধ্যে একটা সবসময় ইন্টার কনভার্সন চলে, মানে এতে যাবে এতে যাবে, কোনো একটা গঠন কিন্তু পার্মানেন্ট থাকবে না, বা সোজা কথা বলতে গেলে স্থির নয় আর কি, ডাইনামিক। তো এখানে বিষয়টা হচ্ছে এইটা, যে হিমোগ্লোবিনের চারটে চেনকে যদি আমরা এইভাবে দেখাই খুব সহজার্থে, এইভাবে, তাহলে মধ্যেখানে গুলোতে কিন্তু কিছু অসমযোজী বন্ধনী টাইপের বা নন কোভালেন্ট ইন্টারাকশন বা বন্ড এর মধ্যে কিন্তু রয়েছে। তাহলে এটা ধরো হলো আলফা 1 বিটা 1, এটা বিটা 2, ওই যে যেটা দেখালাম একটু আগে, আর হচ্ছে আলফা 2। তাহলে যখন একটাতে এসে O2 লাগছে, O2 সাইজটা এতটাই ভারী, যখন, আচ্ছা তার আগে বলি, যতক্ষণ আমার অক্সিজেন লাগেনি ততক্ষণ কিন্তু টি অবস্থায় আছে, মানে একে অপরকে যেন টান টান উত্তেজনার মধ্যে মতন করে ধরে রেখেছে। এবার যখনই একটা করে অক্সিজেন এসে লাগছে, এ কি হচ্ছে, একে নিচের দিকে টানলে এই বন্ডগুলো ভেঙে যাবে। তাহলে কি হবে, এবার আলফা 2 রিল্যাক্স হয়ে গেল, এই যে সেকেন্ড অক্সিজেনটা ঢুকছে এইখানে, এই যে এটা এটা এটা। তাহলে এইখানে যখন এবার এখানে অক্সিজেন লাগলো, তখন এই নিচের আলফা 2 আর বিটা 2 এতটা রিল্যাক্স হলো যে এই বন্ডগুলো ভাঙতে লাগলো। তখন এবার ফলোড বাই কি হলো না, যেহেতু বিটাতে বাই কনভেনশন বিটাতে আগে লাগে, তার জন্য এখানে যুক্ত হলো, পরবর্তী ক্ষেত্রে এইখানে। এবার কোশ্চেন হচ্ছে যে কেন বিটাতে আগে যুক্ত হবে, তার কারণ হচ্ছে আমরা বললাম একটু আগে, বললাম কি না আলফা আর বিটা দুটোই হচ্ছে পলিপেপটাইড চেন শৃঙ্খল বা পলিপেপটাইড চেন। এবার এখানে এদের অক্সিজেন, দেখো তোমাদের আগের দিনের কোশ্চেনটার সঙ্গে এটা মিল আছে, মানে প্যারালেলিজম আছে, যে নাইট্রোজেনও ইলেকট্রোনেগেটিভ। হ্যালো বলো।
স্যার আমি না কোনো পিকচার দেখতে পাচ্ছি না কিন্তু। কেন বলো তো, তোমার কি সমস্যা হচ্ছে? বাকিরাও কি একই নাকি? হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, শুনতেও পাচ্ছি। তাহলে ওর টেকনিক্যাল কিছু হ্যাঁ সমস্যা স্যার, হচ্ছে। দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি একটু ইয়ে করো, কেটে গিয়ে আবার রিজয়েন করো। তাহলে দেখো সমস্যা হচ্ছে তো, তোমাদের টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, যদি সমস্যা এরকম হচ্ছে আর কি। যার পিকচার দেখতে বা সাউন্ডের সমস্যা হচ্ছে, তুই একবার এক্সিট করে গিয়ে আবার এন্ট্রি করো এই লিংক দিয়ে, দেখো। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে নাইট্রোজেন বেশি থাকা সত্ত্বেও অক্সিজেনকে কিন্তু হিমোগ্লোবিন ট্র্যাপ করে। তার কারণটা হচ্ছে এটা, দেখো একটু আগে বললাম বিটা চেনটা আগে ধরবে অক্সিজেনকে, ফলোড বাই আলফা। তো যেহেতু দুটোই পলিপেপটাইড চেন, আলফা বিটা। আচ্ছা, পলিপেপটাইড চেনের মধ্যে এর গঠনগত একক কি? পলিপেপটাইডের অ্যামিনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, অ্যামাইনো ভেরি গুড। অ্যামাইনো তাহলে অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের তোমরা যদি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস পড়ে থাকো, দেখবে পোলার, নন পোলার বা হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক অ্যামিনো অ্যাসিডের ব্যাপার পড়েছো, বা পজিটিভলি বা নেগেটিভলি চার্জড, বুঝছে? তাহলে এই, স্যার। হ্যাঁ, তাই এই আলফা চেনের তুলনায় বিটা চেনের যে অংশে অক্সিজেন লাগে সেটা মোর পজিটিভলি চার্জড। কি বললাম বুঝতে পেরেছো? আবার বলছি, আমি বললাম বিটা চেনে আগে যুক্ত হয় ফলোড বাই আলফা। দুটোই পলিপেপটাইড শৃঙ্খল, অর্থাৎ দুটোর মধ্যেই অ্যামাইনো অ্যাসিড আছে গঠনগতভাবে। এবার এই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে থেকে যে অ্যামাইনো অ্যাসিড গুলো পজিটিভলি চার্জ বা পজিটিভ আধানযুক্ত, সেই অ্যামাইনো অ্যাসিড গুলোর সংখ্যা বেশি থাকে কোথায়? বিটা চেনের, বিটা চেনের যেখানে যে যে পকেটটার মধ্যে O2 এসে লাগছে, তার জন্যই বিটার সঙ্গে আগে অক্সিজেন যুক্ত হয়, কার তুলনায়? আলফার তুলনায়। এবার বলবে স্যার, তাহলে কি আলফাদের মধ্যে আমার এরকম পজিটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, ওরও আছে, কিন্তু বিটার থেকে সেই তুলনায় কম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একইভাবে যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, আর আলফা বিটা দুটোর মধ্যেই যে সকেটে আমার অক্সিজেন যুক্ত হচ্ছে, বা অন্য কথায় বলতে গেলে গ্যাসটা যুক্ত হবে, সেটা হাইলি পজিটিভ, তার জন্য এই নাইট্রোজেনের তুলনায় হিমোগ্লোবিন অক্সিজেনকে ট্র্যাপ করে। তো দেখা গেল, আবার বলছি, অক্সিজেন নাইট্রোজেন দুটো ইলেকট্রোনেগেটিভ, কিন্তু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কম্পেয়ার টু নাইট্রোজেন। এবার এক্ষেত্রে আলফা বিটার যে সকেটটাই বা যে জায়গাটাতে আমার অক্সিজেন যুক্ত হবে, সেই জায়গাটাতে পজিটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিডের আধিক্য বেশি হওয়ার জন্য হিমোগ্লোবিন কি করে? নাইট্রোজেনকে ত্যাগ করে, বা নাইট্রোজেন থাকলেও তাকে ধরতে চায় না, অক্সিজেনকে ট্র্যাপ করবে। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? এবার এই জায়গাটা শেষ। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এই জায়গাটায় আমি তোমাদের কোয়ারি সালে আসছি, একটু হোল্ড করো 5 মিনিট, তাহলে আসছি, এই জায়গাটা শেষ করে দিই। এবার যখন আমরা হিমের, একটু আগে বললাম হিম প্লাস গ্লোবিন, তাহলে গ্লোবিন নিয়ে তো এখন আলোচনা হলো, হিম নিয়ে আলোচনা হলো না। হিমের ক্ষেত্রে কি হবে? গঠনটা হবে, তোমরা যে কোনো বায়োকেমিস্ট্রি বই পাবে এটা নিয়ে, চিন্তার কিছু নাই। এটার মধ্যে একটা পরফাইরিন প্লেন থাকে। আমি বন্ডগুলো এখানে আঁকছি না, জাস্ট মেন স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করছি। তো মাঝে থাকে এফি, এবার এগুলো কানেক্টেড। এবার যখনই অক্সিজেন এসে লাগছে, তখন কার সাথে লাগছে? এইটা হচ্ছে হিম। তাহলে হিমের সঙ্গে লাগছে, তার সঙ্গে কে লেগে আছে? একটা করে গ্লোবিন চেন। তাহলে হিমে এসে কান টানলে মাথায় আসে, তাহলে হিম এর সঙ্গে অক্সিজেন যুক্ত হলেই কিন্তু কি হবে? সেই গ্লোবিন চেনটা লুজ হয়ে যাবে, যার জন্যই কিন্তু কি বলছি, এই যে একটার সঙ্গে লাগলে আরেকটার সঙ্গে পরের চেনটার জন্য, বা পরের চেনটার প্রতি অক্সিজেনের যে এই যে অ্যাফিনিটি কথাটা লিখেছে, অ্যাফিনিটিটা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে এই অক্সিজেনটা যুক্ত হচ্ছে কার সাথে? অ্যাকচুয়ালি এই হিমের সাথে। এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি হিম, বা অন্যভাবে বলতে গেলে ইন্ডিভিজুয়ালি বললে পরফাইরিন প্লেন, যেটা যে কোনো বায়োকেমিস্ট্রি বই পাবে, তোমাদের চিন্তার কিছু নাই। যদি বুঝতে না পারো আমি পরে পিডিএফ দিয়ে দেবো প্রয়োজনে। তো স্যার হ্যাঁ বলো। বলছি স্যার যে এই পরফাইরিন এটা স্যার হিম গ্রুপটা, হুম, মানে এটা কি স্যার এই মানে গ্লোবিন চেন গুলোর পকেটের মধ্যে স্যার থাকে? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখানে আমি যে জায়গাটা আমি আসছিলাম, তোমার আগে কোশ্চেনটা আগে করে দিলে, আয়রনের অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেটে
হাত হচ্ছে 6টা। এবার এই জায়গায় রয়েছে আমার গ্লোবিনটা। সাপোজ ধরো আমি বললাম এখানে বিটা 1 ধরো সাপোজ। এবার পঞ্চম হাত দিয়ে এই গ্লোবিন চেনের একটা হিস্টিডাইনটা অ্যামিনো অ্যাসিড আশা করি জানা আছে, হিস্টিডাইন অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত থাকে। আর আরেকটা হাত দিয়ে ওটা কিন্তু অস্থায়ী দূরবর্তী আরেকটা হিস্টিডাইনের সাথে যুক্ত থাকে। তাহলে এটা কিন্তু ডটেড লাইন দেখাচ্ছি, এটা কিন্তু ক্ষণস্থায়ী। তো যখন অক্সিজেন যুক্ত হবে খেয়াল করবে তখন এই হিস্টিডাইন থেকে আয়রন ছেড়ে দেবে, এফি ছেড়ে দেবে। আবার যখন অক্সিজেন ছেড়ে যাবে তখন এই হিস্টিডাইনের সাথে আবার পুনরায় এফিটা লেগে যাবে। যেহেতু এই বন্ডটা অস্থায়ী তাই একে বলা হয় সিক্সথ কোঅর্ডিনেশন বন্ড। তোমরা যদি সত্যনারায়ণ বা ডি দাস বায়োকেমিস্ট্রি পড়ে থাকো ওখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখবে সিক্সথ কোঅর্ডিনেশন বন্ড। এবার সিক্স কোঅর্ডিনেশন কেন বন্ড বলছি, এটা অস্থায়ী বন্ড। 6 নম্বর, এটা কিন্তু কোনো স্টেবিলিটি নেই, জাস্ট ওই অক্সিজেনকে ধরবো কি ছাড়বো এই পারপাসে জাস্ট টাচ করে রেখেছে। মানে অক্সিজেন যদি না থাকে সেটা তো খুলে রেখে দিতে পারবেন, অন্য কোনো মলিকুল লেগে গেলে কিন্তু তখন বিপদ হবে। তার জন্য এই হিস্টিডাইনের সঙ্গে দূরবর্তী হিস্টিডাইন যেটা রয়েছে তার সঙ্গে লেগে থাকে। এইটাকে অনেক সময় বলা হয় ডিস্টাল হিস্টিডাইন। এবার যখন এই হেমোগ্লোবিন এই অক্সিজেন এই পরফাইরিন প্লেনে এসে লাগলো তখন কি হবে, এই বন্ডটা তো ছেড়ে গেল। এই বন্ডটা ছেড়ে গেলে কি হবে, এই বিটা গ্লোবিন চেনটা রিল্যাক্সড হয়ে যায়। যে বললাম না আগে যে রিল্যাক্সড অক্সিজেন যুক্ত হলে এই রিল্যাক্সড হলে তখন সেই মেসেজটা যাবে পাশের হেমোগ্লোবিন যে পাশে যে গ্লোবিন চেন আছে তার কাছে, ফলোড বাই তার পরবর্তী যে চেন আছে তার কাছে, লাস্টে 4র্থ নম্বর যে গ্লোবিন চেন তার কাছে, সেটা আলফা 1 বা বিটা 1 যাই হোক না কেন। তাহলে এই জায়গাটাতে গিয়ে তখন আমি বলবো কি না ফুল স্যাচুরেটেড বা সম্পূর্ণ সংপৃক্ত। বলো এতটাতে কারো কিছু কোশ্চেন থাকলে একটু বলো, শুনে নি আগে। এই হলো ওভারঅল বাইন্ডিং মেকানিজম এটা। স্যার নাইট্রোজেনের ওই ব্যাপারটা লাস্টের একবার দিকে বলবেন। কি বললে বুঝতে পারলাম, একজন একজন করে বলো, 1 বাই 1। স্যার স্যার নাইট্রোজেন ওই গ্রহণ লাস্টের করছেন যেটা ওই বললেন না, আমি দুজনের কোশ্চেন কম্বাইন করেছি। আগে যে ছেলে রয়েছে সে আগে বলো দেখি। স্যার বলছিলাম ওই নাইট্রোজেন গ্রহণের বা এই অক্সিজেন গ্রহণের ব্যাপারটা একবার বলবেন। আচ্ছা বেশ, আর মেয়েদের দিকে কে একজন কোশ্চেন করছিল শুনে নি একটু। স্যার ওই যে লাস্টের যেটা বললেন না, ওই গ্লোবিন জেলের সঙ্গে যে ও আচ্ছা, ওই জায়গাটা আমরা বলবো তাই যুক্ত তো। থাকে, ওইটা আরেকবার বলুন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি প্রথম থেকে বলে আসছি, দেখো প্রত্যেকটা হিমোগ্লোবিনে বললাম হিম একটা অংশ আর একটা গ্লোবিন একটা অংশ। গ্লোবিনে 4টে চেনের যে গঠন সেটা নিয়ে আলোচনা হয়েছে, কেন অক্সিজেন যুক্ত হয় গ্লোবিন চেনের সঙ্গে সেটাও আলোচনা হয়েছে, হিমটা নিয়ে আলোচনা হয়নি। তো হিমটা অ্যাকচুয়ালি আগেই স্লাইডেই বলেছি, দেখবে ওখানে টোটাল প্রত্যেকটা গ্লোবিন চেনের সাথে একটা করে হিম থাকে। তো হিমের যে একটা জেনারেলাইজড স্ট্রাকচার বা সাধারণ গঠন সেটাই দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে কি থাকে না, মধ্যে এখানে একটা আয়রন অ্যাটম থাকে, সেটাই বলেছি। দেখো এখানে তার 4টে হাত দিয়ে 4টে নাইট্রোজেন এক একটা, এগুলোকে বলা হয় পাইরোল রিং। যাই হোক বায়োকেমিস্ট্রি থেকে অন্য জায়গায় চলে যাবো আমি এখনই, এগুলোকে বলা হয় পাইরোল রিং আর কি। তো টোটালটাকে অ্যাজ এ হোল বলা হয় পরফাইরিন প্লেন। তো প্রত্যেকটা পরফাইরিন প্লেন বা তোমাদের সুবিধার্থে এটাকে হিম বলতে পারো, এক একটা গ্লোবিনের সঙ্গে লেগে থাকে। তাহলে টোটাল হবে কটা, 4টে হিম। তাহলে এখানে আমি একটা স্ট্রাকচারে দেখিয়েছি। সাপোজ যদি ধর এটা বিটা 1 যদি হয়, তাহলে এই বিটা 1 পলিপেপটাইড শৃঙ্খলের সাথে যে হিমটা রয়েছে তার যে আয়রন 4টে হাতে 4টে নাইট্রোজেনের সঙ্গে লেগে আছে, মিটে গেল। পঞ্চম হাত দিয়ে একটা হিস্টিডাইন অণুর সাথে লেগে থাকবে, বা হিস্টিডাইন অ্যামিনো অ্যাসিডের সাথে লেগে থাকবে। এবং 6 নম্বর যে হাতটা সেটা কিন্তু যেটা আমরা বলে থাকি যে সিক্স কোঅর্ডিনেশন বন্ড, মানে ক্ষণস্থায়ী। অর্থাৎ যখন অক্সিজেন আছে তখন এটা থাকবে না, যখন অক্সিজেন নেই তখন পুনরায় লেগে যাবে, যাতে অন্য কোনো অণুর সাথে এখানে না লেগে যায় বা অন্য কোনো মলিকিউলের সাথে আয়রনটা না লেগে যায়। তাহলে এই হিস্টিডাইনের সাথে এটাও অ্যামিনো অ্যাসিড, এটা অ্যামিনো অ্যাসিড। পার্থক্য কোনটা, এটা কাছাকাছি, মানে কি যেখানে পলিপেপটাইড শৃঙ্খল শুরু হচ্ছে, আর ডিস্টাল মানে হচ্ছে কি, ডিস্টাল মানে দূরবর্তী, তাহলে সেটা হচ্ছে যেখানে আমার পলিপেপটাইড শৃঙ্খলটা শেষ হচ্ছে।
তাহলে এই হিস্টিডাইনের সাথে লেগে থাকা, যখন লেগে থাকছে তখন থাকছে কি অক্সিজেনের সঙ্গে সে যুক্ত হচ্ছে না, কে হিমটা, অর্থাৎ হিমোগ্লোবিন যুক্ত হচ্ছে না। যখনই এই অংশটা ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু সে ওই হাত দিয়ে এখানে কিন্তু, আমি এইদিকে দেখাই, এই হাত দিয়ে তখন কিন্তু অক্সিজেনও যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে হিস্টিডাইনের সঙ্গে লেগে থাকা অবস্থায় অক্সিজেন যুক্ত হবে না, হিস্টিডাইনের সঙ্গে যখন হাত থেকে ছেড়ে দিল তখন অক্সিজেন যুক্ত হবে, এই হলো বিষয়টা। তো যেহেতু এই বন্ডটা ক্ষণস্থায়ী তাই একে বলা হচ্ছে 6 কোঅর্ডিনেশন বন্ড, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি, তোমাদের একটুখানি বলে দিয়ে তাহলে স্যার ওই স্যার বলো। ওই নাইট্রোজেনকে গ্রহণ করছে না ওই ব্যাপারটা একটু নাইট্রোজেন বল। গ্রহণ করে, নাইট্রোজেন ওই উপরে উপরে, আচ্ছা বলছি, হোল্ড অন। পলিপেপটাইড শৃঙ্খলের মধ্যে কি থাকবে, অ্যামিনো অ্যাসিড থাকবে, স্টেপ বাই স্টেপ শুনে যাও, দেখো মনে বুঝতে পেরে যাবে। তাহলে এই অ্যামিনো অ্যাসিডের যে ক্লাসিফিকেশন, সেখানে তোমরা পড়েছো যে চার্জ, আনচার্জ বা পোলার, নন পোলার অ্যামিনো অ্যাসিড থাকে, বা হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে এই আলফার বিটার যে অংশে বা যে স্থানের সঙ্গে আমার কি করবে না অক্সিজেন যুক্ত হবে বা যে কোনো গ্যাস যুক্ত হবে, সেই জায়গাটা কিন্তু হাইলি চার্জ অ্যামিনো অ্যাসিড, মানে এই যে দেখো হিস্টিডাইন থেকে শুরু করে এই মিডিলটা টোটালটাই, এই যে ডিস্টাল হিস্টিডাইনের এই জায়গাটা গোটাটাই কিন্তু চার্জ অ্যামিনো অ্যাসিড। কি ধরনের চার্জ? পজিটিভলি চার্জ। তাহলে যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি স্কেলে বা তড়িৎ ঋণাত্মকতা স্কেলে নাইট্রোজেনের উপরে, তাই কিন্তু নাইট্রোজেনের ঘনত্ব বেশি থাকলেও ও সবসময় কিন্তু অক্সিজেনকে ধরে। এই কোশ্চেনটা তোমাদের আমি করেছিলাম, আমাকে 2014-15 সালে পাথফাইন্ডার একাডেমিতে ইন্টারভিউ দিয়েছিলাম, তখন সম্ভবত ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো একজন ম্যাডাম এসেছিলেন, তিনি এই কোশ্চেনটা করেছিলেন আর কি। তো মেন জায়গাটা আমি তখন গোটাটা জানতাম না, 50% বলেছিলাম, উনি বাকিটা উত্তর দেন। তাহলে এখানে কিন্তু মূল উত্তরটা লুকিয়ে আছে এইখানে, এই যেখানে আমার অ্যাক্টিভ সাইট, তোমরা এনজাইমের সক্রিয় অঞ্চল নিশ্চয়ই জানো, তো হিমোগ্লোবিনটাও এক ধরনের এনজাইমের মতন কাজ করছে, যেহেতু অক্সিজেনকে লাগছে আবার কখনো হিস্টিডাইনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে অ্যাক্টিভ সাইট বলতে যেটা বুঝি প্রোটিনের, সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড আছে, এটাই কিন্তু মূল কারণ, আর বাড়তি কোনো কারণ নেই। আচ্ছা এবার সামনের দিকে একটু এগোই। স্যার পজিটিভলি চার্জড অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডটা স্যার পার্টিকুলারলি বেশি থাকে? না পার্টিকুলার ওরকম কিছু থাকে না, পার্টিকুলার যেমন ধরো তোমার ইয়ে থাকতে পারে, হিস্টিডাইন যেমন নিজেও একটা বটে, এদিকে তোমার অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, ওরকম পার্টিকুলার স্পেসিফিকেশন নাই যে এই কটার সাথেই বাইন্ডিং হবে। তো ওখানে সোজা কথাই যদি আমি এটা একটা অ্যাক্টিভ ক্লেপ দেখাই, দাঁড়াও আমি নেক্সট স্লাইডে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা ব্ল্যাঙ্ক স্লাইড যেহেতু, তো যদি আমি ধরো জায়গাটা এরকম দেখাই, পলিপেপটাইড শৃঙ্খলটার নিয়ে এই জায়গাটা দেখাই আমি, যদি অ্যাক্টিভ ক্লেপ বা অ্যাক্টিভ অঞ্চল, তাহলে এর আশেপাশে যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, দেখো পলিপেপটাইড মানে কি, এটা কি? আচ্ছা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কি ধরনের স্ট্রাকচার প্রোটিনের, বলা যাবে কেউ তার আগে? এটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে কোয়াটারনারি স্ট্রাকচার মানে পলিপেপটাইড শৃঙ্খলটা প্রচুর ভাবে পেঁচিয়ে আছে। তো পেঁচিয়ে থাকার ফলে কি হয়েছে, মধ্যে এখানে একটা কি হয়েছে না গ্যাপ তৈরি হয়েছে, এইখানে আমার পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিডের সংখ্যাটা বেশি। এবার সমস্ত ধরনের পজিটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, স্পেসিফিকেশন কিছু নাই যে পার্টিকুলার এইটা বেশি বা ওইটা বেশি, এরকম স্পেসিফিক্যালি কিন্তু কোনো মলিকুলার এভিডেন্স পাওয়া যায়নি, বা আমি যে টেক্সট বইগুলো থেকে তোমাদের রেফারেন্সে বলছি সেই জায়গায় কিন্তু আমি পাইনি। তোমরা যদি পাও আমাকে জানাতে পারো, কেননা অ্যাজ এ টিচার, আমি টিচার হলেও আমি তো লার্নিং এর মধ্যেই আছি, তো আমি এমন নয় যে আমি সব জানি, এমন বিষয়টা নয়। কিন্তু এমন কোনো টেক্সট বই এক্সপ্লেনেশন পাইনি যে নির্দিষ্ট কোনো একটা অ্যামিনো অ্যাসিড বেশি থাকবে। এখানে যত রকমের পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড আছে তারই আধিক্য বেশি, এই জায়গার জন্যই কিন্তু O2টা এখানে কি করবে, বাইন্ড করতে আসবে, যেহেতু নাইট্রোজেনের তুলনায় ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আচ্ছা এই জায়গাটা একটা বলে এখানে থামবো কিছুক্ষণের জন্য, তারপরে তোমাদের আমরা কোশ্চেন শুনবো। সেটা হচ্ছে যে আর্টেরিয়াল ব্লাডে আমি বললাম মোটামুটি 19.6 ml, কিছু বই এটা পেতে পারো 19.8 ml, এগুলো ভুল কিছু নয় কিন্তু, হ্যাঁ। তো যদি তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে, দেখবে দুটোই দেওয়া থাকবে না, কখনো যে কোনো একটা ডেটা দেওয়া থাকবে কারেক্ট অ্যান্সারের দিকে। আরটা হচ্ছে ভেনাস ব্লাডে ভেনাস ব্লাডে এর হচ্ছে মোটামুটি 15.2, কিছু বইয়ে এটা পেতে পারো 15.4 এর দিকে।
তো বোথ আর কারেক্ট, শুধু কিছু নাই। তাহলে মোটামুটি অন অ্যাভারেজ 4.2 থেকে 4.6 ml O2 টিস্যুতে ডেলিভার হচ্ছে, এইটা খেয়াল রাখবে। একটু আগে যে কোশ্চেনটা করলে, এই জন্য এটা কিন্তু আর্টেরিয়াল ব্লাড ব্রাইট রেড, আর এটা কিছুটা মাইল্ড ডার্ক রেড। বা চলতি কথায় বলে দিই, অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে যার মধ্যে অক্সিজেন সেরকম পরিমাণে নেই। এবার আসছি অক্সিজেনের সাথে যে হেমোগ্লোবিন যুক্ত হবে। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন থাকলে তোমাদের বলো এই জায়গাটা, তাহলে নেক্সট স্লাইডে যাবো। হ্যাঁ, নেই স্যার প্রশ্ন। প্রশ্ন নেই তো? বাকিদের যারা ফলো করছো একটু শুনে নি। না স্যার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। এবার লাস্ট স্টেপে আসছি, কলাতে অক্সিজেনের প্রবেশ আর অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বা লেখচিত্র। এখানে জাস্ট ডিটেল খুব একটা কিছু নেই, মানে টাফ কিছু নেই। যে কলাতে যখন অক্সিজেন যাচ্ছে, তখন কলার মধ্যে যেহেতু অক্সিজেন ব্যবহার হয়ে গেছে, যে কলা কোষে প্রতিনিয়ত অক্সিজেন জারণের জন্য এর জারণের ব্যবহার হতে থাকে, সরি, যার ফলে অক্সিজেনের পার্শ্বচাপ কমে যাচ্ছে। তাহলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, পার্শ্বচাপ কমবে। এটা মোটামুটি 30 থেকে 40 mmHg হয়, এটা আগে তোমাদের দেখেছো আর কি। ওটাই তো আবার ফুসফুসে ফিরে যাচ্ছে। অপরদিকে কলা কোষে আগত ধমনী রক্তে অক্সিজেনের পার্শ্বচাপ 90 থেকে 100 mm, কিছু বই 104 পেতে পারো বা 95 পেতে পারো, যাই হোক। এর ফলে সাধারণ ব্যাপন প্রক্রিয়াতে কলা কোষে অক্সিজেন প্রবেশ করে, ওই একই সেই সিম্পল ডিফিউশন যেটা বলেছিলাম। তাহলে এদিকে যদি আমার আর্টেরিয়াল ব্লাড থাকে, আর্টেরিয়াল ব্লাড, এদিকে হচ্ছে ভেনাস ব্লাড, তাহলে ওর যে PO2 বা ডেল্টা PO2, এটা হচ্ছে প্রায় কত হলো 50 থেকে 60 mmHg। ওই পার্থক্য জন্য সেই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, একই বিষয়। তার দ্বারা কিন্তু কি হচ্ছে না, অক্সিজেন প্রবেশ করছে। আচ্ছা, নেক্সট আসছি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বা লেখচিত্র। যদি আমরা অক্সিজেনের সঙ্গে, মানে অক্সিজেনের স্যাচুরেশনকে বা সংপৃক্ততাকে অক্সিজেনের ঘনত্বে বা পার্শ্বচাপের সঙ্গে আমরা কি করি না প্লট করি, তাহলে একটা আমরা সিগময়েড আকারে কার্ভ পাই, সিগময়েড বা এস আকৃতির কার্ভ। এটাকে বলছি আমরা অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। একটু দেখে নেওয়া যাক বিষয়টা কি। দেখো, বাঁ দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর হিমোগ্লোবিনের স্যাচুরেশনকে প্লট করা হয়েছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু কি করা হয়েছে না, অক্সিজেনের পার্শ্বচাপকে প্লট করা হয়েছে। তাহলে কার্ভটা দেখো মোটামুটি একটা এসের মতনই যাচ্ছে বা সিগময়েড আকারে। তাহলে এই স্থানে গিয়ে খেয়াল করো, মোটামুটি এই জায়গাতে, এইখানটাতে, এখানে 120 কাছাকাছি যাচ্ছে, দরকার নাই, মিডিলটায় আসে। এরকম জায়গাতে গিয়ে কিন্তু বা এই রেঞ্জে গিয়ে কিন্তু অক্সিজেনের সঙ্গে হেমোগ্লোবিন সর্বোচ্চ সম্পৃক্ত কোথায় হয়, লাংসে, যেখানে ফুসফুসের মধ্যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে। যদি কার্ভটা উল্টো দিকে ফলো আপ করো, তাহলে পার্শ্বচাপ কমার সঙ্গে সঙ্গে দেখো হিমোগ্লোবিনের যে সম্পৃক্ততা শতাংশে সেটা কিন্তু কমতে থাকছে। কোথায় হয়, যখন হিমোগ্লোবিন অক্সিজেনকে টিস্যুতে ছেড়ে দিচ্ছে। এই যে রিডিউস ব্লাড রিটার্নিং ফ্রম টিস্যু, অর্থাৎ কলা থেকে যে রক্তটা ফিরে আসছে, তার মানে কলাতে অক্সিজেন সরবরাহ হয়ে গেছে, সেই জন্য লিখেছে রিডিউস ব্লাড। রিডিউস মানে কি এখানে না, কম অক্সিজেনযুক্ত রক্ত। আর যেহেতু এখানে ব্লাডের সঙ্গে আমার অক্সিজেন যুক্ত হচ্ছে, তাই একে বলা হচ্ছে কি অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এটা কোথায় ঘটছে, লাংসে।
তাহলে এইটাকে আমরা বলে থাকি অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তো এখানে বিষয়ে একটা জিনিস জানা হচ্ছে, সেটা কি না খেয়াল করো, যত আমার পার্শ্ব চাপ বাড়ছে তত কিন্তু আমার হিমোগ্লোবিনের শতাংশের যে সংপৃক্ততা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারও একটা নির্দিষ্ট লিমিট আছে। দেখো এই 110 100 থেকে 120-র উপর যতই বাড়ুক না কেন, এটা কিন্তু এই কার্ভটা কিন্তু লেভেল অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমি এটাকে বাইরে একটু দেখাই আলাদা করে, তাহলে এই গিয়ে এরকম, তাহলে এইটার সঙ্গে তখন এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা কিন্তু প্যারালেল বা সামঞ্জনাল হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাতে আমি এরপরে এই জায়গাটা যদি আমি PO2 ধরে নিই, ওই 100 mmHg ধরি সাপোজ, তাহলে এরপরে আমি যতই বাড়াই না কেন এদিকে, এ কিন্তু আর বাড়বে না। অর্থাৎ ধরে নিতে হবে হিমোগ্লোবিন অক্সিজেন দ্বারা সংপৃক্ত মানে টোটালটাই সংপৃক্ত হয়ে গেছে। আরেকটা বিষয়, নিচ থেকে গোড়া থেকে যখন ধরছি তখন ধরে নিলাম এখানে একটাও আমার এই জায়গাটায় অরিজিনটাই খেয়াল করো গ্রাফটা, তাহলে আমি ধরে নিলাম এখানে আমার হিমোগ্লোবিন অক্সিজেন যুক্ত নেই। এবার যত একটা করে অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বা আসক্তি বৃদ্ধি পাচ্ছে, তাহলে ধীরে 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 কি হবে, কার্ভটা এবার উপর দিকে উঠে থাকছে। অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন লাগতে থাকছে, লাগতে 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 লাংসে গিয়ে সর্বোচ্চ হয়ে যাচ্ছে, বা লাংসে যেটা ঘটে থাকে কিছু জায়গায়। তাহলে এখানে বলার উদ্দেশ্য একটাই, যে এই কার্ভটাও কিন্তু অক্সি এইচবি পজিটিভ বা ধনাত্মক বাইন্ডিংকেই কি করে, ইন্ডিকেট করে। কারো কিছু কোশ্চেন থাকলে বলো। এটা আশা করি ডিটেল কোশ্চেনের জায়গা থাকবে না, পরের স্লাইডটাই হয়তো থাকবে এগুলো যাবে। স্যার লাস্টের লাইনটা যেটা বললেন আর একবার বলে দিন। বলছি যে ধরে নিলাম আমি এখানে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন লেগে নেই, মানে আমার অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন লেগে নেই, অর্থাৎ ডি অক্সিজেনেটেড হিমোগ্লোবিন বা কম অক্সিজেনযুক্ত রক্ত। এবার যত আমার একটা করে, আগের ছবিটার সঙ্গে যদি কম্পেয়ার করো, যত আমার একটা করে অক্সিজেন যুক্ত হবে তত আমার কিন্তু কি হচ্ছে না, অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বা আসক্তি বৃদ্ধি পাচ্ছে। তার জন্যই তো একটা সময় পরে গিয়ে পার্শ্বচাপও বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে না হিমোগ্লোবিনও কিন্তু কি করবে না অক্সিজেন দ্বারা সংপৃক্ত হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু পরোক্ষভাবে, যে আগে স্লাইডে বলছিলাম যে পজিটিভ বাইন্ডিং, তাকে কিন্তু কি করে না সিগনিফাই করে বা নির্দেশিত করে। আচ্ছা, এই অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে এবার বিচ্যুতি ঘটানোর কিছু ফ্যাক্টর থাকে। বিচ্যুতি মানে এদিকেও যেতে পারে আবার ওই দিকেও যেতে পারে। তাহলে আমি একটু জাস্ট ব্রিফ করে নিই। এখানে ধরে নিলাম এটা নর্মাল, একটু মোটা করে দেখাই, খেয়াল রাখবে ডান দিকে সরছে মানে বেশি পার্শ্বচাপ লাগছে হিমোগ্লোবিনকে সংপৃক্ত করার জন্য। আবার বলছি, গ্রাফ ডান দিকে হেলছে মানে বেশি পরিমাণ পার্শ্বচাপ লাগছে হিমোগ্লোবিনকে সংপৃক্ত করার জন্য, অর্থাৎ অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি আসক্তি কমছে। উল্টো দিকে যদি বাঁ দিকে যায়, গ্রাফটা সরে যায়, তাহলে দেখো অল্প এই জায়গাতেই অল্প PO2তেই কিন্তু কি হচ্ছে না অক্সিজেন দ্বারা হিমোগ্লোবিন সংপৃক্ত হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কি, অল্প পরিমাণ অক্সিজেনের পার্শ্বচাপ বৃদ্ধি করলে কিন্তু হিমোগ্লোবিন সম্পূর্ণ সংপৃক্ত হয়ে যাবে। তাহলে কাজে কাজে বাঁ দিকে সরে আসা মানে কি, হিমোগ্লোবিনের প্রতি অক্সিজেনের যে আসক্তি সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডান দিকে মানে কি, আসক্তি হ্রাস পাচ্ছে, বাঁ দিকে অর্থাৎ আসক্তি বৃদ্ধি পাচ্ছে। এই কনভেনশনটা একটু খেয়াল রাখবে। এবার নেক্সট স্লাইডে আসছি। অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের প্রভাব বা যে ফ্যাক্টরগুলোকে বিচ্যুতি ঘটায় বা ডিস্টার্ব করে সোজা কথা। তাহলে দেখো এখানে সোজাভাবে দেখানো হয়েছে ডান দিকে বেঁকে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে। এটা PDF এ দেওয়া থাকবে, চিন্তার কিছু নেই তোমাদের। ডান দিকে বিক্ষিপ্ত হচ্ছে কোথায়, যদি উষ্ণতা বৃদ্ধি পায়, টেম্পারেচার বেড়ে যায়, PCO2 বৃদ্ধি পায়, PCO2 বৃদ্ধি পায় ব্যাপারটায় আসছি। H+ বৃদ্ধি পায়, এটার সঙ্গে PCO2 রিলেটেড। অক্সিজেনের পরিমাণ হ্রাস পেলে, পরিণত HB হ্রাস পেলে মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিনকে আমরা দেখাই এইভাবে, অ্যাডাল্ট হিমোগ্লোবিনকে HbA, অ্যাডাল্ট হিমোগ্লোবিন।
আর ফিটাল হেমোগ্লোবিনকে HbF বা ভ্রূণজ হেমোগ্লোবিন, ফিটাল HB। তাহলে এই অবস্থায় ডান দিকে যেগুলো বিক্ষিপ্ত হয় তার মধ্যে উষ্ণতা বৃদ্ধি পেতে সাধারণ টেম্পারেচার, বডি টেম্পারেচার বাড়ে ডান দিকে, মানে অক্সিজেন দেখবে খুব যদি জ্বর হয় দেখবে একটা শ্বাসকষ্ট টাইপের একটা সমস্যা হয়। তার কারণ কি, অক্সিজেন যুক্ত কম হচ্ছে আর সাথে হেমোগ্লোবিনের সাথে, তার কারণটা কি, বডি টেম্পারেচার বেড়ে গেছে। তার একটা কারণ খেয়াল করে দেখো, পলিপেপটাইড চেন যেহেতু ছিল গ্লোবিনের মধ্যে, তাহলে প্রোটিনের যে গঠন সেটা কিন্তু কিছুটা বিঘ্নিত হয়। কিসের জন্য? তাপমাত্রা বৃদ্ধি পেলে ডিনেচুরেশন হয়, যেটা বলে থাকি মানে সচরাচর কথায়। তাহলে ওই অল্প পরিমাণ ডিস্যাচুরেশনের জন্যই কিন্তু, ডিনেচুরেশনের জন্যই কিন্তু হিমোগ্লোবিন অক্সিজেনকে সম্পূর্ণভাবে ধরতে পারে না বা সঠিকভাবে ধরতে পারে না। আচ্ছা, PCO2 বৃদ্ধি পেলে, এটা কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের সময় আবার বলা হবে ব্রিফলি, তখন শুনে রাখো। এই PCO2 বৃদ্ধি পাচ্ছে বা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি, সোজা কথায় এটা কোথায় হবে? কলাতে, কলা কোষে। তাহলে ডান দিকে যখন সরছে, তার মানে ডান দিকে সরে যাওয়াটা কলা কোষকে নির্দেশিত করছে। কেন? একটু আগে বললাম, আগের স্লাইডে বলেছি যে ডান দিকে সরে যাওয়া মানে হিমোগ্লোবিন অক্সিজেনের প্রতি আসক্তি কমে গেছে, হ্রাস পেয়ে গেছে। তাহলে হ্রাস পেয়ে যাওয়ার ফলে কি হচ্ছে না, ডান দিকে বিক্ষিপ্ত হয়ে গিয়ে এবার তাহলে কলা কোষে O2 ডেলিভারি হবে, সোজা কথা O2 এর ডেলিভারি হবে, মানে অক্সিজেনকে এবার কি করবে, কলা কোষে দিয়ে দেবে। এবার CO2 বৃদ্ধি হলে ব্লাডে আছে H+, সরি H2O নিয়ে এরা তৈরি করছে কি, H2CO3 কার্বনিক অ্যাসিড। এটা কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে লাগবে যখন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করাবো। এটার সঙ্গে সঙ্গে ভেঙে হয়ে যাবে কি, H++ HCO3-। তাহলে যত আমার O2 বৃদ্ধি পাবে, সরি CO2 বৃদ্ধি পাবে, তত আমার H2CO3 তৈরি হবে, তত আমার H+ বাড়বে। আচ্ছা, H+ বৃদ্ধি মানে কি pH কমবে না বাড়বে? পিএইচ কমবে স্যার। কমবে, তাহলে কি হবে, অম্ল হবে না ক্ষারীয় হবে? অম্ল হবে, অ্যাসিডিক হবে অ্যাসিড। স্যার। পিএইচ, হ্যাঁ, তাহলে এটা কি হবে না, আম্লিকের দিকে চলে যাবে। তাহলে অ্যাসিডিক পিএইচ, অ্যাসিডিক পিএইচ। তাহলে দেখো দুটো অ্যান্সার পাওয়া গেল না। CO2 বৃদ্ধি পেলে PCO2, দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে তার পার্শ্বচাপ বাড়বে সাধারণ অবস্থায়, এটা নিয়ে কোনো কনসেপ্টের গন্ডগোল হওয়ার কথা নয়। তাহলে যত CO2 বাড়বে তত এই রক্তে উপস্থিত জলের সঙ্গে যুক্ত হয়ে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি হলো। যত কার্বনিক অ্যাসিড তৈরি হলো, H+ ভেঙে গিয়ে HCO3- বাইকার্বনেট, এটা আসছি পরে, কার্বন ডাইঅক্সাইড পরিমাণে আসছে, এটা নিয়ে এটা এখন বলছি না। তাহলে H+ যত বৃদ্ধি হবে তাহলে কি হবে, পিএইচ তত লো হবে, অ্যাসিডিক পিএইচ, তাহলে পিএইচ এর হ্রাস। তাহলে এখানে PCO2 বৃদ্ধি বা CO2 বৃদ্ধি অথবা পিএইচ এর হ্রাস, দুটোর ক্ষেত্রে কিন্তু কি হবে না, এই কার্ভটা ডান দিকে সরে যাবে। আর O2 হ্রাস মানে তো বুঝতেই পারছো যে অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে যেহেতু, তাহলে অক্সিজেনের পার্শ্বচাপ কমে গেছে। আচ্ছা, পরিণত HB হ্রাস পেলে খেয়াল করবে, অ্যাডাল্ট হেমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় কোনো কারণে, মানে হেমোগ্লোবিন তৈরি হচ্ছে না সোজা কথা, তাহলে সেক্ষেত্রে কি হবে, ও ডান দিকে সরবে। আর ডিপিজিটা আমি আসছি একটু পরে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে বলার এটাই যে CO2 বৃদ্ধি প্লাস H+ এর বৃদ্ধি অথবা পিএইচ লো, এই ঘটনায় কি হবে, এই কার্ভটা এটা যদি স্বাভাবিক হয় তার ডান দিকে সরে যাবে। এই যে বিচ্যুতিটা, এটাকে আমরা বলে থাকি বোর ইফেক্ট। এটাকে আমরা বলে থাকি বোর ইফেক্ট। আবার বলছি, CO2 বৃদ্ধি তাহলে হচ্ছে H+ এর বৃদ্ধি বা পিএইচ লো, তাহলে দুটোর ক্ষেত্রেই যেটাই বলো না কেন, দুটোর ক্ষেত্রেই কি হবে, অক্সিহেমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে বিক্ষিপ্ত হবে। এটাকে বলা হয় বোর ইফেক্ট, আফটার দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট। এবার বাঁ দিকে কোনগুলো বিচ্যুতি ঘটাচ্ছে আমি ডিপিজিতে পরে আসছি। বাম দিকে উষ্ণতা হ্রাস পেলে একইভাবে ওই উল্টোগুলোই ঘটছে, PCO2 হ্রাস পেলে, H+ হ্রাস পেলে, O2 বৃদ্ধি পেলে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি বেড়ে যাবে। ভ্রূণজ হিমোগ্লোবিন বৃদ্ধি, খেয়াল করবে HbF এর
অ্যাডাল্ট হেমোগ্লোবিনের তুলনায় অ্যাফিনিটি বা আসক্তি প্রায় 40 থেকে 100 গুণ বেশি। খেয়াল করো, শিশু মায়ের গর্ভে রয়েছে, সেই অবস্থায় মায়ের যে অক্সিজেন যুক্ত রক্ত সেখান থেকে সে অক্সিজেন নিচ্ছে, কিন্তু মায়ের দেহে অক্সিজেন সংপৃক্ত হয়ে গেছে কোথায়? ফুসফুসে। তো সেই রক্তটা যখন পৌঁছাচ্ছে ফিটাসের কাছে, অর্থাৎ ভ্রূণের কাছে যখন পৌঁছাচ্ছে মায়ের গর্ভে, তখন কিন্তু অনেক পরিমাণে অক্সিজেন মায়ের অন্যান্য যে দেহকলা সেখানে কিন্তু সরবরাহ হয়ে গেছে। তাহলে অক্সিজেনের পরিমাণ শিশু অব্দি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই কম। তাহলে কম মানে কি? সেখানে PO2ও কম। তাহলে যেহেতু অ্যাডাল্ট হেমোগ্লোবিন এর তুলনায় ভ্রূণজ হেমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি আসক্তি অনেক গুণ বেশি, এখানে আমি 40 থেকে 100 অ্যাভারেজ ভ্যালুটা বললাম, তার জন্যই কিন্তু কি হয়, গর্ভে থাকাকালীন খুব কম পার্শ্বচাপযুক্ত অক্সিজেন পেলেও শিশুর যে রক্ত সেটা কি করতে পারে না, ওই প্ল্যাসেন্টা বা অমরার থেকে কিন্তু মায়ের দেহ থেকে শিশুর দেহে অক্সিজেন পৌঁছে দিতে পারে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? তাহলে বাঁ দিকে ডিপিক্ট হয়ে যাবে কি, সেটা সেই তুলনায় অ্যাডাল্ট হেমোগ্লোবিন তুলনায় সে বেশি অ্যাফিনিটি, অর্থাৎ তার প্রতি অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেশি বা আসক্তি বেশি। আচ্ছা, পড়ে থাকলো লাস্টে ডিপিজিটা বলে দিই, তারপরে তোমাদের কোশ্চেনে আসছি। ডিপিজি এখন বলা হয় বিপিজি, বোথ আর কারেক্ট। ডাইফসফোগ্লিসারেট বা বিসফসফোগ্লিসারেট। তো আরো স্পেসিফাই বললে কি 1,3 বিসফসফোগ্লিসারেট। তো এই 1,3 বিপিজি বা সরি 2,3 বিপিজি হবে। তো 2,3 বিসফসফোগ্লিসারেট কিছু ক্ষেত্রে 1,3ও হয়, অবশ্য না হয় কথা নাই, তো 1ও হয় অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে। তাহলে এই বিসফসফোগ্লিসারেট বা বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের প্রতি কিন্তু এইচবি এর অ্যাফিনিটি বেশি। কাজে কাজে অক্সিজেন আর 2,3 বিপিজি যদি একসাথে পাশাপাশি থাকে তাহলে কি হবে? 2,3 বিপিজি কে ধরবে, বা অন্যভাবে বলতে গেলে ডিপিজি কে ধরবে, কাকে ছেড়ে? অক্সিজেনকে ধরে। দেখো খেয়াল করো, 2,3 বিপিজি বা 1,3 বিপিজি যাই হোক না কেন, সেটা তৈরি হয় কোথায়? কোষের মধ্যে। তো কোষের মধ্যে হেমোগ্লোবিন এই যৌগটাকে ট্র্যাপ করে অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, তাহলে কি অক্সিজেন পরোক্ষভাবে অক্সিজেনকে কলার মধ্যে ঢুকতে সাহায্য করছে। বুঝতে পারলাম? আবার বলছি, 2,3 বিপিজি বলো বা 1,3 বিপিজি বা ডিপিজি যাই বলো না কেন, সেটা তৈরি হচ্ছে কোথায়? কলা কোষে। কলা কোষেই কি হচ্ছে? সে তৈরি হওয়ার জন্য হেমোগ্লোবিন যখন অক্সিজেনকে নিয়ে পৌঁছাচ্ছে, তখন যেহেতু এই বিপিজির প্রতি হেমোগ্লোবিনের আসক্তি বেশি অক্সিজেনের তুলনায়, ও অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে। তো অক্সিজেনকে ছেড়ে দিলে সেটা কি করবে? টিস্যু নিয়ে নেবে, আর সঙ্গে সঙ্গে সেখানে কি হবে না, 2,3 বিপিজি যুক্ত হতে পারবে। এই জায়গাটা কিন্তু খুব বেশি পরিমাণে ঘটে, বা 2,3 বিপিজির খুব রোলটা বেশি দিতে হবে আরবিসির ক্ষেত্রে। হয়েছে? তার কারণ 2,3 বিপিজি বা 1,3 বিপিজি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তৈরি হয়। আচ্ছা, আরবিসিতে কি মাইটোকন্ড্রিয়া থাকে ম্যাচিওর আরবিসিতে? না না স্যার, স্যার। থাকে না। তাহলে না ওখানে স্যার, যেহেতু, থাকে না। হ্যাঁ ওখানে যেহেতু তোমার গ্লাইকোলাইসিসের পরে ওখানে টিসি চক্রে যাওয়ার জায়গা নাই, তার জন্য কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আরবিসিতে প্রচুর পরিমাণে 2,3 বিপিজি বা 1,3 বিপিজি তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে শুধু আরবিসি না, অন্যান্য সেলও আছে, আমি আরবিসিটা জেনারেল এক্সাম্পল বললাম। তাহলে এক্ষেত্রে সেক্ষেত্রে 2,3 বিপিজিকে ধরলেই অক্সিজেনকে ছেড়ে দেবে, তার জন্য সেটা সিগনিফাই করছে কি অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি কমে যাওয়া, গ্রাফটা ডান দিকে হেলে যাওয়া। বলো, কারো কিছু কোশ্চেন গেলে বলো। স্যার, বলছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর তো মানগুলো হাই দেওয়া আছে, অথচ বলছেন যে অক্সিজেনের পরিমাণ মানে পার্শ্বচাপটা কমছে, তো বুঝতে পারছি না। পার্শ্বচাপটা কোথায়? এক্স অ্যাক্সিস বরাবর। এদিকেও কি বলে বেশি দেওয়া আছে? খেয়াল করো তো হ্যাঁ যদি স্যার, মানে 20, আমি আমি 40, যদি 60। আমি যদি ধরো এইটা ধরি, এইটা এই জায়গাটা ধরি, এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে ধরেছি, এটা নর্মাল সাপোজ। দেখো তো, স্যার দাঁড়াও দাঁড়াও, ওর কোশ্চেন শেষ করি আগে। এবার ডান দিকে যখন সরে যাচ্ছে দেখো তো, তখন এইখানে স্যাচুরেশন পৌঁছাচ্ছে। তাহলে আমার একটু আগে যেটা বললাম, বেশি পার্শ্বচাপ যুক্ত দিতে হচ্ছে, মানে অক্সিজেন আমাকে দিতে হচ্ছে কি করতে? হেমোগ্লোবিনকে স্যাচুরেট করতে। আবার উল্টো দিকে যদি এইটাকে ধরি, তাহলে দেখো এখানে পিও2টা আমার কম লাগছে কার তুলনায়? যেটা আমার স্বাভাবিক অবস্থায়, এই জায়গাটা তুলনায়। তাহলে ডান দিকে আমার সরে যাচ্ছে, অর্থাৎ বেশি পার্শ্বচাপযুক্ত অক্সিজেন বা বেশি অক্সিজেন আমাকে দিতে হচ্ছে, সরি, বেশি অক্সিজেন আমাকে দিতে হচ্ছে অক্সিজেন হেমোগ্লোবিনকে সংযুক্ত করার জন্য। তার মানে হেমোগ্লোবিন অক্সিজেনকে ধরতে চাইছে না,
ক্লিয়ার হয়েছে? বাঁ দিকে সরে যাচ্ছে মানে আমার অক্সিজেনকে হেমোগ্লোবিন বেশি পরিমাণে ধরতে চাইছে, তাই কিন্তু অল্প পরিমাণ পার্শ্ব চাপেই অক্সিজেন দ্বারা হেমোগ্লোবিন সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কার সাপেক্ষে? এই মোটা যে লাইনটা দেওয়া আছে লাল কালার, সেইটার সাপেক্ষে। এবার বলো ছেলেদের মধ্যে কে কোশ্চেন করছিল একটা? বলছিলাম যে ওই যে 2,3-বিসফসফোগ্লিসারেট, হুম, ওইটা স্যার হিমোগ্লোবিনের সঙ্গে যদি বেশি মাত্রায় যুক্ত হয় তাহলে কি হতে পারে স্যার? তাহলে হেমোগ্লোবিনের সাথে যদি 2,3 বেশি মাত্রায় যুক্ত হয়, তার আগে জানতে হবে 2,3 বিপিজি বেশি পরিমাণে উৎপন্ন হবে কেন। বিষয়টা হচ্ছে যে 2,3 বিপিজি আর 1,3 বিপিজির মধ্যে একটা ইন্টার কনভার্সন চলে। 1,3 বিস ফসফোগ্লিসারেট সেটা আর 2,3 বিপিজি দুটোই দেখো গ্লাইকোলাইসিস এবং তার মানে সংক্রান্ত যে যৌগগুলো আছে তারা ইন্টারমিডিয়েট। এবার যদি পাইরুভিক অ্যাসিড বেশি পরিমাণ না উৎপন্ন হয়, বা 2,3 বিপিজি বা 1,3 বিপিজি গ্লাইকোলাইসিসের সেকেন্ডারি মানে নিচের দিকে যে বিক্রিয়াগুলো সেগুলো যদি সেই পরিমাণ জারিত না হয়ে যায়, তাহলে 2,3 বিপিজি বা 1,3 বিপিজির অ্যাকুমুলেশন ঘটবে। এবার যদি এটা এরকম এরকম কন্ডিশন কিন্তু হয়, ক্লিনিক্যাল কন্ডিশন কিন্তু অ্যারাইজ হয়, যেখানে সেলের মধ্যে 2,3 পিপিজি বা 1,3 পিপিজি তৈরি হয়ে বেশি পরিমাণ জারিত হতে পারছে না, এরকম কিন্তু হয়, তবে সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় খুব কিছুক্ষণের জন্য। তো যদি সেটা হয় তাহলে কিন্তু অক্সিজেনের মানে হেমোগ্লোবিন অক্সিজেনকে ওই মুহূর্তে ধরে রাখতে পারবে না, মানে তাকে কিন্তু রিলিজ করে দেবে। এবার বিষয়টা সমস্যাটা হচ্ছে কোথায়? যদি টিস্যু লেভেলে হয়, একদম ডাইরেক্ট টিস্যু লেভেলে, তাহলে সমস্যা নাই, কিন্তু যদি আর্টারিতে হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। কখন হবে? কোথায় না, আমাদের যে লোয়ার অর্গানস যেগুলো আছে, বিশেষ করে কোমরের থেকে নিচের দিকে অর্গানস গুলো, বা যেখানে তোমার ব্লাড সাপ্লাই যেতে সময় লাগে, সেই জায়গায় কিন্তু অক্সিজেন কম পৌঁছাবে, বা অক্সিজেন কি হবে না, যত পরিমাণ প্রয়োজন সেটা কিন্তু পৌঁছাবে না। এটা একটা কন্ডিশন হয়, এটা বায়োকেমিস্ট্রির দিকে চলে যাচ্ছে, এটা বলা হয় অক্সিজেন ডেপ্থ। এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, এটাকে বলা হয় অক্সিজেন ডেট, মানে অক্সিজেনের প্রতি ধার। তো যদি কখনো সুযোগ হয় তোমাদের ওই পাস টু ডিফেক্ট ইত্যাদি পড়ানোর সময় বা পডি সাইকেল পড়ানোর সময়, তখন এই ব্যাপারটা আমি নিয়ে আলোচনা করবো। এখানে ঢুকলে সামনের দিকে এগোনো যাবে না, ঠিক আছে? জাস্ট একটু ধরে রাখো, এটা কিন্তু কন্ডিশন হয় যদি ডিপিজি বা বিপিজির পরিমাণ বেড়ে যায়, সেই মুহূর্তে কিন্তু অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিন অ্যাফিনিটি কমে যাবে। এটা কিন্তু যদিও পার্মানেন্ট নয়, মানে আমার দেখা এরকম কোনো প্র্যাকটিক্যাল বা মানে স্টাডিতে আমি দেখিনি যে এরকম কন্টিনিউয়াস থেকে গেছে। তাহলে তো মাসেল স্টিফনেস চলে আসবে আর কি, যেটা আমাদের রাইগার মর্টিসে হয়ে থাকে, রাইগার মর্টিস বা টিটেনাসের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা জেনারেলি নর্মাল ক্ষেত্রে হয় না। তবে টেম্পোরারি একটা অ্যাসোসিয়েশন হয়, এটা মানে কন্ডিশন তৈরি হয়, এটাকে বলা হয় অক্সিজেন ডেপ, মানে যত পরিমাণ অক্সিজেন আমার প্রথমে লাগছিল হুট করে লাগা বন্ধ হয়ে গেছে, মানে অক্সিজেনের ঘাটতি। মানে কোনো একটা ধরো মাসেল, সাপোজ পায়ের কোনো একটা লেগ মাসেল, সে নর্মাল থাকতে থাকতে তার মধ্যে হঠাৎ তাকে এক্সারসাইজ আমি দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি তাকে হাঁটা চালু করছি বা সাইক্লিং করছি বা এরকম কিছু করছি, তাহলে সেখানে অক্সিজেন বেশি পরিমাণে পৌঁছাতে হবে। তাহলে একটা সময় পরে এটা যদি কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস হয়, মানে আজকে একদিন করলাম তা নয়, তাহলে কি হবে? এর মধ্যে একটা অক্সিজেনের প্রতি আধিক্য, মানে অক্সিজেন সবসময় লাগবে এরকম একটা পরিবেশ তৈরি হবে। এবার পরবর্তী ক্ষেত্রে যদি অক্সিজেন না সেই পরিমাণ পাই, সাপোজ সেই একটা সময় পরে সে এক্সারসাইজ ছেড়ে দিল, আমি জাস্ট একটু ব্রিফলি বলে দিচ্ছি জায়গাটা, তাহলে সেখানে কি হবে? সেই পেশিতে একটা অক্সিজেনের ঘাটতি তৈরি হবে, মানে ধার, মানে সেই যেন আরো অক্সিজেন পেলে ভালো হতো। তো ওই যে অক্সিজেন বেশি প্রয়োজন হচ্ছে, তাহলে ওখানে গিয়ে কিন্তু সেই মানে যেহেতু এক্সারসাইজ করছে সে সে কিন্তু 2,3 বিপিজি 1,3 বিপিজি বেশি তৈরি হচ্ছে, তাহলে যত বেশি তৈরি হবে অক্সিজেন গিয়ে তত বেশি মুক্ত হবে ওই কলাতে। হয়েছে তার কারণ কি না, হেমোগ্লোবিনের প্রতি অক্সিজেনের অ্যাফিনিটি সেই জায়গায় কমে গেছে। আচ্ছা, লাস্ট একটা ফ্যাক্টর যেটা এখানে আলোচনা নেই, আমার মেটেরিয়ালসে দেওয়া থাকবে পরে, সেটা হচ্ছে সিও। এর নাম কি গো? কার্বন কার্বন মনোক্সাইড স্যার। মনোক্সাইড। আচ্ছা, এর অ্যাফিনিটি হেমোগ্লোবিনের প্রতি CO2 থেকে বেশি হয়। CO2 না, অক্সিজেনের থেকে। এখানে CO2 কথা আসছে না, CO2 পরে কথায় আসছি। CO2টা খুব একটা জটিল কিছু নয়, এর মধ্যে জটিলতা আছে যা এই অক্সিজেন ট্রান্সপোর্টারে 200 থেকে প্রায় 240 গুণ বেশি। আবার বলছি, হেমোগ্লোবিনের প্রতি, সরি, কার্বন মনোক্সাইডের প্রতি যদি অক্সিজেনকে পাশে রেখে দেওয়া হয়, তাহলে ও বারবার কি করবে? হেমোগ্লোবিন অক্সিজেনের পরিবর্তে একে ধরবে। এটাই কিন্তু কার্বন মনোক্সাইড যে পয়জনিং হয়, অর্থাৎ কোথাও যদি আগুন টাগুন লেগে যায়, সেই জন্য কিন্তু ডেথ হওয়ার একটা অন্যতম কারণ। এছাড়া একটা অ্যাডিশনাল জিনিস হচ্ছে মজার বিষয়, যেহেতু অ্যাফিনিটি খুব হাই,
কোথায় গেল, হ্যাঁ, যেহেতু অ্যাফিনিটি খুব হাই, মানে অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের থেকে কার্বন ডাইঅক্সাইডের অ্যাফিনিটি খুব হাই হওয়ার জন্য কিন্তু যেটুকু পরিমাণ অক্সিজেন সেই মুহূর্তে হয়তো লেগেছিল রক্তে কোনো কারণে, সেটাকে রিলিজ করতে দেয় না। বুঝতে পেরেছি বিষয়টা? মানে এমন তো নয় হঠাৎ কোনো একটা এনভায়রনমেন্টে সিও বেড়ে গেল, আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে সেই মুহূর্তে যে পরিমাণ সিও তো পেলে তো হেমোগ্লোবিন ওকে মানে ধরলোই আর কি, ট্র্যাক করলোই অক্সিজেনকে ছেড়ে, প্লাস সেই মুহূর্তে যেটুকু অক্সিজেন লেগেছিল হেমোগ্লোবিনে সেটাকে রিলিজ করতে দেয় না। ম্যাক্সিমাম সিও পয়জনিং এ যে দেখো, কার্বন মনোক্সাইড নিজে কোনো পয়জনাস গ্যাস নয়, কিন্তু ডাজ নট সাপোর্ট রেসপিরেশন, এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে সিও ডাজ নট সাপোর্ট রেসপিরেশন। তাহলে এই হলো আমার মোটামুটি অক্সিজেন ট্রান্সপোর্টের মূল জায়গাগুলো। আচ্ছা, এবার CO2 তে যা যাবে, CO2 তে খুব বেশি না, দুটো ছবি দিলেই হয়ে যাবে, এমন কিছু স্যার ব্যাপার নাই। বলো CO2 ট্রান্সপোর্টে স্যার কি করতে বললাম, হবে এখানে বলে দিয়েছি অলরেডি। হ্যাঁ বলো। স্যার ডান দিকে যে বেঁকে যাচ্ছে তার জন্য তো অক্সিজেনের অ্যাফিনিটিটা বেড়ে যাচ্ছে, তাই তো? না 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 না, কমে যাচ্ছে। ডান দিকে বেঁকে যাচ্ছে মানে বেশি, তুমি যদি গ্রাফটা হাতে মানে আঁকো, আমি যখন PDF দেওয়ার পরে ঘরে একবার ট্রাই করে দেখবে, একটা নর্মাল কার্ভ আঁকবে, ডান দিকে যখন আমি নিয়ে যাচ্ছি কার্ভটাকে, তাহলে কি হচ্ছে আমার কিন্তু দেখো ম্যাক্সিমাম স্যাচুরেশনে পৌঁছাতে, মানে সর্বাধিক সম্পৃক্ত হতে আমার ডান দিকে সরে যাওয়া মানে তার পার্শ্বচাপ বেশি লাগছে। এই যে একটু দেখালাম না, এই যে এই জায়গাটা, তাহলে আমার পার্শ্বচাপ অক্সিজেনের বেশি লাগছে মানে কি, অক্সিজেন আমাকে বেশি পরিমাণ বাড়াতে হচ্ছে ঘনত্ব। তাহলে কোনো একটা জিনিসে খেয়াল করো, কোনো একটা জিনিস আমরা নিতে চাইছি না বাজারে গিয়ে, সেটা যে বিক্রেতা সে বারবার আমাদের দিতে চাইছে, মানে তাকে বারবার বলতে হচ্ছে যে দাদা বা দিদি এটাই নিন এটাই নিন, তার মানে কি আমার ওর প্রতি অ্যাফিনিটি নেই, আমাকে জোর করে দেওয়ার চেষ্টা করছে। তাই ব্যাপারটা হচ্ছে সেরকম না, যখন আমার পার্সিয়াল প্রেসার বেশি প্রয়োজন হচ্ছে, তার মানে কি অক্সিজেনের প্রতি আমার হেমোগ্লোবিনের অ্যাফিনিটি কমে গেছে বা আসক্তি কমে গেছে। কিন্তু যখন আমার কম পার্সিয়াল প্রেসার দিলেই আমার হেমোগ্লোবিন সংপৃক্ত হয়ে যাচ্ছে, মানে হেমোগ্লোবিনের প্রতি আমার অক্সিজেনের প্রতি আমার হেমোগ্লোবিন অ্যাফিনিটি বৃদ্ধি হওয়ার পরে অল্প পার্শ্বচাপেই বা অল্প অক্সিজেন ঘনত্বই কিন্তু আমার হিমোগ্লোবিন সম্পূর্ণ সংপৃক্ত হয়ে যাচ্ছে। তাহলে ডান দিকের ক্ষেত্রে সংপৃক্ততা বৃদ্ধির জন্য অক্সিজেনের পরিমাণ বেশি লাগে, তার মানে অক্সিজেনের প্রতি আসক্তি হ্রাস। বাঁ দিকে অল্প পরিমাণ অক্সিজেনে সম্পৃক্ত হয়ে যায়, অক্সিজেনের প্রতি আসক্তি বৃদ্ধি। এটা শুধু এই জাস্ট কনভেনশনটা খেয়াল রেখো। আচ্ছা নেক্সট। স্যার বলছিলাম যে কার্বন মনোক্সাইডটা কেন হিমোগ্লোবিন মানে বেশি অ্যাফিনিটি দেখাচ্ছে? আচ্ছা, ওই যে আবার সে আগের গঠন, মানে নেগেটিভ হওয়ার কারণে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, নাইট্রোজেনের নেগেটিভ হওয়ার কারণে। আর একটা কারণ হচ্ছে তোমার ওই যে এটা, আচ্ছা এটা আমি হোল্ড অ্যাপে রাখছি, দাঁড়াও আমি আগে CO2টা শেষ করি তারপরে বলছি। আচ্ছা দেখো, এখানে জাস্ট দুটো ছবিতে কাজটা হয়ে যাবে, আমি কিছুটা জিনিস বলে দিয়েছি। কলা কোষে CO2 সংবহন দেখো, কলা কোষে CO2 উৎপন্ন হচ্ছে, সেটা আসছে প্লাজমাতে দ্রবীভূত অবস্থায়। এবার সেটা প্রথমে বিক্রিয়াটা খুব ধীরে ধীরে ঘটবে, H2CO3, এটা কিন্তু হচ্ছে প্লাজমাতে, খেয়াল করো, নিয়ে HCO3 আর H প্লাসে ভাগ হয়ে গেল। এবার যখন এই CO2টাই লোহিত কণিকায় প্রবেশ করছে, CO2 এই যে এইটা, স্যার আলাদা কালি ব্যবহার করুন। হ্যাঁ হ্যাঁ করছি। তাহলে এখানে CO2 প্লাস H2O, দেখো দেখো আমি এখনই বললাম যে যতক্ষণ আমার ভেতরে ছিল, মানে সরি প্লাজমাতে ছিল, ততক্ষণ এটা খুব ধীর গতিতে ঘটছে, এটা এই জায়গাটা খেয়াল করো। কিন্তু যখনই এটা লোহিত কণিকার ভেতর প্রবেশ করলো, তখনই সেটা পরিণত কি হলো না, H2CO3 তে Ca, আগের দিন বলেছিলাম কার্বনিক অ্যানহাইড্রেজ, অ্যানহাইড্রেট। শর্টে লিখছি, আমি আর ডিটেল যাচ্ছি না ওই জায়গায়, না ওটাই লিখে দিলাম থাক। তাহলে এই কার্বনিক অ্যানহাইড্রেজ থাকলে এই রিঅ্যাকশনটা দ্রুত ঘটছে, একইভাবে প্লাজমার মধ্যে নিয়ে HCO3 আর H প্লাসে ভাগ হয়ে যাচ্ছে। এবার এই HCO3 তো তৈরি হলো, এ বেরিয়ে আসবে কোথায়, তাকে বেরিয়ে আসতে হবে কিন্তু সেই প্লাজমাতেই, এই যে এরকম ভাবে প্লাজমাতেই বেরিয়ে আসতে হবে। অর্থাৎ লোহিত কণিকায় HCO3 তৈরি হয়ে গেলে সে কিন্তু লোহিত কণিকা দ্বারা পরিবাহিত হতে পারবে না, তাকে আসতে হবে কোথায়, প্লাজমাতে। এর পরিবর্তে যাতে HCO3 একটা করে যদি নেগেটিভ চার্জ বেরিয়ে যায় বাইরে, তাহলে ভেতরে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এই ইলেকট্রিক্যাল ব্যালেন্সটাকে
যাতে ঠিকঠাক থাকে তাকে মেনটেন করার জন্য কি করছে, সিএল মাইনাস বাইরে থেকে প্লাজমা থেকে ভেতরে ছুটে আসছে। এইটাকে বলা হয় ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ক্লোরাইড শিফট। হয়েছে? এবার এক্ষেত্রে তাহলে এই ওভারঅল ব্যালেন্সটা মেনটেন হলো। এবার এই যে সিএল মাইনাস ঢুকলো, এটা কিন্তু কিছুক্ষণের জন্য আয়নাইজড অবস্থায় থাকবে, বা এই এইচ প্লাসের সঙ্গে যুক্ত হয়ে অস্থায়ী যৌগ HCl তৈরি করতে পারে, কিন্তু খুব মৃদু হবে রিঅ্যাকশনটা। এটা কিন্তু স্ট্রং অ্যাসিড বা ভারী অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড হবে না, খুব মৃদু হবে। এবার উল্টো দিকে খেয়াল করে দেখো, এই যে CO2 আরো ঢুকেছিল, এটা তো হলো কার্বনিক অ্যানাইড্রেজ দ্বারা। সেটা কি করবে, হেমোগ্লোবিন যেটা রয়েছে কার মধ্যে, আরবিসির মধ্যে, নিয়ে যুক্ত হচ্ছে কি HbCO2 তৈরি হচ্ছে, এটা এর মধ্যে থেকে গেল। আর কিছু পরিমাণ যে অক্সিজেন ছিল সেটা হেমোগ্লোবিন ধরে নিয়ে ওকে ওই O2 আর Hb তে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি এটা সিঙ্গেল হতে দেখানো হয়েছে কেন না, শুধুমাত্র যেহেতু CO2 ট্রান্সপোর্ট বা কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটাকে এখানে হাইলাইট করা হচ্ছে বলে। তো এখানে তাহলে মূল বিষয় হচ্ছে আমার এখানে দাঁড়াচ্ছে কোনটা, হ্যামবার্গার ক্লোরাইড শিফট আর কার্বনিক অ্যানাইড্রেজ দ্বারা লোহিত কণিকার ভেতরে এই বিক্রিয়াটা দ্রুত ঘটছে কার তুলনায়, প্লাজমার তুলনায়। উপরন্তু কিন্তু দুটো এই HCO3 যে প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে কিন্তু কি করবে না, ফুসফুস পর্যন্ত পরিবাহিত হবে। হয়েছে? আর এখানে দেখো, এখানে যে O2 যেটা রিলিজ করে দিচ্ছিল সেটা কিন্তু আইদার এর মধ্যেই থাকতে পারে, থেকে গেল এই যে O2 হিসেবে, বা বেরিয়ে এলো কোথায়, প্লাজমাতে, দেন কোথায় ঢুকলো, কলাকোষে। তাহলে CO2 ট্র্যাপ করবে আবার হেমোগ্লোবিন বা লোহিত কণিকা, আবার O2 ও ট্র্যাপ করবে, দুটো একসাথে কিন্তু ঘটবে না। তাহলে O2 কে ছাড়তে গেলে CO2 কে ধরতে হবে, বা CO2 কে ধরতে গেলে O2 কে ছাড়তে হবে। তুমি যে কনভেনশনে তুমি বলো না কেন, দুটোকে একসাথে কিন্তু ও ট্র্যাপ করে রাখতে পারবে না। তাহলে এটা হলো কি, এই রিঅ্যাকশনটা ঘটছে কলাকোষে নিকটবর্তী CO2 সংবহন হয়েছে। এবার নেক্সট ইয়েতে যখন আসছি, যখন লাংসে গিয়ে এটা ঘটছে, এই যে অ্যালভিওলাই সংলগ্ন স্থানে যখন ঘটছে, তখন এটাই রিঅ্যাকশনটাই বিপরীত দিকে যাবে। আবার এই HCO3 যেটা ছিল কোথায় গেল, এই যে HCO3 এটা পুনরায় ঢুকলো কোথায়, লোহিত কণিকায়, Cl মাইনাস বেরিয়ে গেল। এই যে এটা হচ্ছে ক্লোরাইড শিফট রিভার্স, এটাকে বলা হয় রিভার্স ক্লোরাইড শিফট, রিভার্স ক্লোরাইড শিফট। তো এই HCO3 আবার কি করলো না, ওই একটা H প্লাসকে ধরলো কোথায়, লোহিত কণিকার মধ্যে, নিয়ে H2CO3 তৈরি হলো। এবার বিপরীত রিঅ্যাকশনটা চলছে উল্টো দিকে। তাহলে কার্বনিক, আবার সেই কার্বনিক অ্যানাইড্রেস দুটো বাইরে ঘটলে, প্লাজমাতে ঘটলে ধীর গতিতে হবে, এটাই দেখানো হয়েছে, নতুনত্ব কিছু নাই। নিয়ে কি হলো, H2CO3 এটা ভেঙে গিয়ে CO2 H2O তৈরি হলো, CO2 টা বেরিয়ে গেল কোথায়, এই যে অ্যালভিওলাই, অ্যালভিওলের দিকে, অ্যালভিওলের দিকে। অন্যদিকে একইভাবে এই CO2 টা যেটা লোহিত কণিকার মধ্যে কিছুটা রিলিজ হলো বা উন্মুক্ত হলো কোথা থেকে, H2CO3 থেকে, সেটাই বেরিয়ে এলো কোথায়, বাইরে, আবার সে অ্যালভিওলাই হয়ে বেরিয়ে গেল। হয়েছে? তাহলে একটা রিঅ্যাকশন করছে উল্টো দিকে, দেখো যেটা তো আগে পেয়েছিলাম, অক্সিজেনকে ছেড়ে দিয়েছিল, এবার অক্সিজেন ঢুকছে কোথায়, লোহিত কণিকার মধ্যে, হেমোগ্লোবিন HHB, মানে এখানে রিডিউসড হেমোগ্লোবিন হয়েছে, মানে HbO2 হলো আর H প্লাস, ওই যে এই যে এই Hটা, এটা ভাগ হয়ে গেলো এখানে। সে এবার কি করছে, যুক্ত হচ্ছে কার সাথে, ওই যে H যে ঢুকেছিল তার সাথে। তাহলে গোটাটা কিন্তু আমি দুটো পার্টে দেখিয়েছি, গোটাটা কিন্তু ঘটছে একসাথে বা সাইমালটেনিয়াসলি, যেটা বলে থাকি আর কি। তো দুটো কিন্তু সেপারেট হইতে নয়, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে একসাথে দেখিয়েছি, এই সেপারেটলি দেখিয়েছি। আচ্ছা, নেক্সট এখানে কিছু করিস তাহলে বলো, তাহলে ডিজিজে চলে যাবো। এটা তোমাদের PDF মেটেরিয়ালতে দেওয়া আছে, টোটালটাই ডেসক্রিপশনটাও লেখা আছে, সমস্যা হবে না কিছু। স্যার বলো। বোর ইফেক্ট আর ওই হ্যামবার্গার ইফেক্ট দুটোই তাহলে স্যার কলাকোষের নিকটবর্তী স্থানে ঘটে? আমি বুঝলাম না কোশ্চেন, আরেকবার বলো, আধা এলো আধা এলো না, বলো আরেকবার বলো। ওই যে বোর ইফেক্টটা স্যার বললেন না, বোর ইফেক্ট আর হ্যাঁ হ্যাঁ, হ্যামবার্গার ক্লোরাইড, এক্স্যাক্টলি আমি ব্যাখ্যা দিতাম এখন, আগে কোশ্চেনটা করলে। বোর তাহলে ইফেক্ট, ওই দুটোই স্যার হ্যাঁ কলাকোষের কলাকোষে নিকটবর্তী ঘটছে, স্থানে। রাইট, একদম ঠিক জায়গায় ধরেছো।
বোর্ড ইফেক্টটা যেটা বলেছিলাম কি ডান দিকে বিক্ষিপ্ত হচ্ছিল CO2 বৃদ্ধির জন্য, খেয়াল করছে? তাহলে সেক্ষেত্রে ওই যে বোর্ড ইফেক্টটা হওয়ার জন্য কি করছিল, অক্সিজেনকে ছাড়তে সাহায্য করছিল। এখানে হ্যামবার্গার ইফেক্টের জন্য কি করছে, CO2 কে ট্র্যাপ করতে সুবিধা হচ্ছে সোজা কথা, বা CO2 পরিবহনে সুবিধা হচ্ছে। এবার একটা কনভেনশনাল কোশ্চেন হয়, যদি কখনো কয়টা, যদিও আশা করি তোমাদের SSC PSC তে এমনি এই কোশ্চেন দেবে না, যদি লিখিত তো হতে পারতো, MCQ কোশ্চেন হলে এরকম কোশ্চেন হয় না, কিন্তু ভাইবা জিজ্ঞেস করতে পারে যে দুটোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা। মানে এটাকেও অনেক সময় বলা হয় হ্যালডেন ইফেক্টও বলে, যদিও এখন ক্লোরাইড শিফটই ম্যাক্সিমাম হাইলাইট করছে, এটাকে হ্যালডেন ইফেক্টও বলে। ওই ক্লোরাইড শিফট আর এই বিপরীত ক্লোরাইড শিফট দুটোকে হ্যালডেন ইফেক্টও বলে। আর ওদিকে পেলাম এটা খেলো, সেটা কিসের ক্ষেত্রে পেলাম, CO2 ক্ষেত্রে। আর O2 ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, বুয়ড ইফেক্ট। তো এখানে দু ধরনের ব্যাখ্যা আছে, কেউ বলে বোর্ড ইফেক্টটা বেশি জরুরি হ্যালডেন ইফেক্টের থেকে, কেউ বলে উল্টোটা। তো বর্তমানে তোমার ফিজিওলজিস্ট যারা আছেন আর কি, যারা এটা নিয়ে অধ্যয়ন করেন, বা অন্যভাবে বলতে গেলে মেডিকেল সায়েন্সে বর্তমানে বলছে হ্যালডেন ইফেক্টটা বেশি ভাইটাল O2 ইফেক্ট, সরি, বোর্ড ইফেক্টের দিক থেকে। কারণটা হচ্ছে এটা, না যখন অক্সিজেনকে নিয়ে কলা কোষে পৌঁছাচ্ছে হিমোগ্লোবিন, তখন কিন্তু হেমোগ্লোবিনের, দেখো হেমোগ্লোবিনের পাশে যদি অক্সিজেন আর CO2 কে রেখে দাও, ও কিন্তু অক্সিজেনকে ধরে থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে টিস্যু লেভেলে গিয়ে CO2-র যে ওভারঅল এনভায়রনমেন্ট, সেটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ অক্সিজেন কিন্তু আমাদের কলাতে তৈরি হয় না, CO2 কিন্তু তৈরি হয়। তাহলে CO2 ঘনত্ব বৃদ্ধির জন্য CO2 কে তখন হেমোগ্লোবিন ধরতে বাধ্য হয়। তাহলে CO2 কে যেই ধরবে, ও পরোক্ষভাবে অক্সিজেনকে ছাড়তে বাধ্য। তার জন্য এটা কিন্তু বর্তমানে ফিজিওলজিটা বলছেন আর কি। তো যদিও এটা নিয়ে মতানৈক্য আছে বা বিতর্ক আছে, তো এখনো অনেক টেক্সট বইয়ে বোর্ড ইফেক্টকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছে, কিন্তু বর্তমানে যদি যদি মানে গাইটন গ্যানন বা তোমার জিকে পাল ইত্যাদি ফিজিওলজি বইগুলো দেখো, বা মেডিকেল সায়েন্সের বইগুলো দেখো, ওখানে কিন্তু হ্যালডেন ইফেক্ট এই কারণে জরুরি বলছে, না CO2 কে ধরবে বলেই অক্সিজেনকে ছাড়ে, নাহলে কিন্তু অক্সিজেনকে হেমোগ্লোবিন ছাড়তো না। কারণ আগে বলেছি অ্যাফিনিটি বেশি। এখানে কিন্তু কার্বন মনোক্সাইড বা ফিটাল হেমোগ্লোবিন বা ওইসবের কথা আসছে না, এখানে CO2 আর O2 কথা আসছে তুলনামূলক। তাহলে CO2 কে ধরে বলেই অক্সিজেনকে কিন্তু ছাড়তেও বাধ্য হয়, ফোর্সড টু রিলিজ। তোমরা মেডিকেল ফিজিওলজি বই কতটা পড়ো আমি জানি না, এটা একটা কথা ইউজ আছে, আমার টেক্সট বইয়ের অথরের নামটা এই মুহূর্তে খেয়াল করছে না, এটা বলা হয় ফোর্সড টু রিলিজ। এটা কিন্তু আমি খুব মলিকুলার লেভেলের কথা বলছি, হ্যাঁ। তো যদি এত জরুরি আশা করি কোশ্চেন তোমাদের দেবে না, বা কোনো সময় যদি ভাইবা টাইবা যদি জিজ্ঞেস করে, সেটা এখান থেকে উত্তর হয়ে যাবে। আচ্ছা, আর কারো কিছু কোশ্চেন এখানে? আমি তাহলে একটু ডিজিজে যাচ্ছি, হ্যাঁ। ডিজিজে গিয়ে তোমাদের আগের দিনে দুটো কোশ্চেনের উত্তর, একটা অলরেডি পেয়ে গেছো, ওই নাইট্রোজেন অক্সিজেনটা, আরেকটা উত্তর আমি দিয়ে দেবো। আগে ডিজিজ কোটা নিয়ে জাস্ট একটু ব্রিফ আলোচনা করে নেওয়া। ইম্পর্টেন্ট রেসপিরেটরি ডিসঅর্ডার বা ডিজিজ। আচ্ছা, ডিসঅর্ডার আর ডিজিজের মধ্যে কি পার্থক্য বলা যাবে কিছু? ডিসঅর্ডার অনেক অনেক কিছু সিমটমস নিয়ে তৈরি হয়। আর ডিজিজ? ডিজিজ স্যার একটাই ডিজিজ হয়, আর ডিসঅর্ডার অনেকগুলো ডিসঅর্ডার, নিয়ে হ্যাঁ তৈরি অবশ্যই হয়। অবশ্যই, কাছাকাছি কিছু। আরেকটা মেন পার্থক্য বলো। ডিসঅর্ডার মে আমরা অর সিন্ড্রোমও ডিসঅর্ডার, বলি। হ্যাঁ হ্যাঁ, ডিসঅর্ডারের যে সিমটম গুলো মে অর মে নট রিকভারেবল, মানে রিকভার না হতে পারে। যেমন ক্রোমোজোমাল আমরা যখন বলি তখন ডিসঅর্ডার বলি, ডিজিজ বলি না, দেখে হয়েছে। আর ডিজিজের ক্ষেত্রে নন সিমটম গুলো কিন্তু, হ্যাঁ ডিসজাংশন। হ্যাঁ, ডিজিজের গুলো কিন্তু রিকভার হতে পারে, সে সম্ভাবনা থাকে। মেডিকেশন বা নিউট্রিশনাল ডায়েট ইত্যাদি ঠিক করা হলে সেটা কিন্তু রিকভার হতে পারে। তো যাই হোক, মূল যে কটা আছে সে কটা হাইলাইট করবো। একটা হচ্ছে দেখো হাঁপানি, খুব কমন যেগুলো পিডিএফে তোমার দেওয়া থাকবে, জাস্ট একটু করে জাস্ট ঝালিয়ে নেওয়া। হাঁপানি তোমাদের যদি কেউ থেকে থাকে দেখবে, এখানে কি হচ্ছে না, যখন আভ্যন্তরীণ বা বাহ্যিক প্রভাবের কারণে শ্বাসনালী ক্লোম শাখা, মানে ব্রঙ্কাস, ট্র্যাকিয়া ব্রঙ্কাস হয়ে গেল, যে অতি সক্রিয়তার প্রদাহ, মানে খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, আর শ্লেষাকরণ হবে, কফ বেরিয়ে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো, না
হাঁপানি সঙ্গে ও কিন্তু কি করবে, বারংবার গভীর শ্বাস গ্রহণ করার চেষ্টা করবে, প্রয়োজন হয় বা চেষ্টা করবে, প্রয়োজন হয় মানে কি চেষ্টা করবে। এটা লাল করে নিতে হবে, একটু হোল্ড করো। তাহলে এ বারবার কিন্তু গভীর নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে। এবার বিষয় হচ্ছে যে এই অ্যাজমা বা হাঁপানি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল, মানে ব্রঙ্কাসে, বুঝতে পারছো নামগুলো থেকে বুঝতে পারবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে আলাদা করে যাচ্ছি না। আর হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। তো তুমি বলবে যে স্যার হার্টে কি করে চলে এলো? কারণটা হচ্ছে এটা, হার্ট আর লাংস খুব কাছাকাছি থাকে, তো তোমার আচ্ছা তোমাদের কার্ডিয়াক স্পিচটার নাম শুনেছো? কেউ একজন বলো স্যার কার্ডিয়াক। আরেকবার বলুন। কার্ডিয়াক স্পিচটার মানে যে স্পিচটার পেশিটা স্টমাকের কাছে কার্ডিয়াক এন্ডে থাকে তাকে বলা হয় কার্ডিয়াক স্পিচটার। তেমনি লাংসের যে অঞ্চলটা হৃদযন্ত্রের কাছাকাছি জায়গায় আছে, সেইখানে যদি মানে সংক্রমণ ঘটে বা ওরকম ধরনের কিছু ঘটে, হাঁপানি মানে সেখানকে যে অ্যালভিউলাস গুলো আছে সেগুলো যদি এফেক্টেড হয়, তাকে আমরা বলি কার্ডিয়াক অ্যাজমা। হয়েছে? এটা কিন্তু দেখো আলাদা কোনো ভাগ নাই, কিন্তু এইগুলোর অনেকগুলো ভাগ আছে। কিরকম? একটা হচ্ছে অ্যালার্জিক বা অ্যাটপিক অ্যাজমা, অ্যালার্জি দিয়ে জনিত হয়। অ্যালার্জি যদি কারো থেকে থাকে, বিশেষ করে অনেকেই বলবে ফুল শুকলেই হয়, তা নয়, অ্যালার্জি যে কোনো কারণে হতে পারে, খাওয়া থেকেও হতে পারে। আরটা হচ্ছে দেখো নন অ্যালার্জিক অর নন অ্যাটপিক। অ্যাটপিক মানে যেটা ভেঙে যাচ্ছে চট করে, বা যেটা অ্যাট্রপিক মানে সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে আর কি। তাহলে অ্যাটপিক মানে সেটা সহজে ক্ষয়প্রাপ্ত হবে, এইটা সহজে কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে না। যাকে এই অ্যাটপিক বা অ্যালার্জিকটাই মনে রাখো, কেননা ম্যাক্সিমাম টেক্সট তোমরা অ্যালার্জিকটাই পাবে হয়তো। সেটা তিন ধরনের হচ্ছে দেখো, এর সঙ্গে স্কিনের একটা লিঙ্ক থাকে, তাই বলা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, একজিমা বলা থাকে, হে ফিভার। আচ্ছা, হে ফিভারের নাম শুনেছো? খড় থেকে হয়, খড়ের যে ডাস্ট সেখান থেকে হয়, শুনেছ কি? এটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস মেডিকেল সায়েন্সে। আরটা যে একটু আগে যেটা বললাম, এই ফুড অ্যালার্জেন, এটা থেকেও হয়। তো ফুড অ্যালার্জেনের মধ্যে যেমন ধরো আমারই ক্ষেত্রে আমার নিজেরই ব্রিঞ্জাল বা বেগুন অ্যালার্জি আছে, অনেকে থাকে চিংড়ি মাছে থাকে, কারোর ডিমের কুসুমে থাকে বা ডিমের সাদা অংশে থাকে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। বা কেউ যদি কোনো খাবার, কারো কোনো অ্যালার্জি নাই, খুব বেশি পরিমাণ খাচ্ছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার 3 to 5 ইয়ার্স তার কিন্তু সেই খাবারের প্রতি অ্যালার্জি রিয়াকশন তৈরি হতে পারে, মানে অধিক ইনটেকের জন্য, সোজা কথা। তাহলে এক্ষেত্রে তিন ধরনের আমরা পাচ্ছি। একটা হচ্ছে স্কিন রিলেটেড একজিমা, একটা হচ্ছে হে ফিভার, আর একটা হচ্ছে ফুড অ্যালার্জি। অন্যদিকে এই অ্যাটপিক যেটা, বা সরি, বা নন অ্যালার্জিক যেটা, সেটাকে অনেকগুলো ভাগ করা আছে দেখো। রাত্রিকালীন বা রাতের বেলায় সিমটম অ্যারিজ হবে, এগুলো আর কিচ্ছু না। এক্সারসাইজ করলে হাঁপানি হবে, তাই বলা হচ্ছে ব্যায়াম আরোপিত হাঁপানি। পেশাগত হাঁপানি, অকুপেশনাল অ্যাজমা, অনেকে দেখবে কারখানাতে কাজ করতে গিয়ে খুব বেশি পরিমাণ ডাস্ট ফাস্ট চলে আসে, সেখান থেকে এসে দেখবে ঘরে এসে হাঁপাচ্ছে, বা কারখানাতে যদি দেখা করতে যাও সেখানে হাঁপাচ্ছে, সেটা হচ্ছে অকুপেশনাল। আচ্ছা, আর কাশি বৈপ্লবিক হাঁপানি, কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, মানে যখন তার ভাইরাল ইনফেকশন হচ্ছে, সেখানে যদি প্রচুর পরিমাণ কফ বা শ্লেষ্মা যেটা বলে থাকি, সেটা যদি জমে যায়, অনেকদিন ধরে জমে থেকে যায়, এটা কিন্তু টিবি নয় কিন্তু, তাহলে কিন্তু টিবির সঙ্গে টিবি সিমটম সঙ্গে থাকতে পারে কিন্তু টিবি নয়, তাহলে কিন্তু সেই ধরনের কি হয়, হাঁপানি হয়ে থাকে। আর এখানে তোমার আরেকটা হচ্ছে কি না, বংশগত, অনেকে জেনেটিক থাকে, তো জেনেটিক আসবে, আমি দেখিনি, তোমরা যদি কেউ দেখে থাকো পেতে পারো একদম। এটা হলে কিন্তু 3-4 বছর থেকে কিন্তু সিমটম দেখাবে, মানে হাঁপাবে, নিশ্চয় নিচে কষ্ট হবে। যদি যখন ডায়াগনোসিস করা হয়, তা দেখা যাবে হার্টের কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের সমস্যা। আরটা যদি কেউ এক্সেসিভ অ্যাসপিরিন জাতীয় ড্রাগস খায়, সেক্ষেত্রে সেই ড্রাগটা কিন্তু কি হয়ে যেতে পারে, সে অ্যালার্জি হিসেবে কাজ করতে পারে। অ্যাসপিরিন বলে না, যে কোনো অ্যানালজেসিক হলেও কিন্তু কাজ হবে। মানে কোনো ধরনের ওষুধ, অনেকে দেখবে মাথা ব্যথার ওষুধ দুমদাম খেয়ে নাই দেখবে, তো ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারি কনসাল্ট ছাড়া ওই জন্য বলে যে ওষুধ খাবেন না। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু যে ইফেক্টটা পড়ছে, সেটার জন্য কিন্তু কি হতে পারে না, যে বলছে অ্যাসপিরিন এক্সারগেটেড রেসপিরেটরি ডিজিজ, AERD বলা হয় এটা। তাহলে এখানে অ্যাসপিরিন আমি বলেছি, এটা নর্মালি ড্রাগ, যেগুলো অ্যাসপিরিন ম্যাক্সিমাম ওষুধই থাকে। আর যদি কিছু অ্যানালজেসিক হয়, যেটা পেন রিলিভার যেটা বলা হয় সোজা কথায়, তো তার ক্ষেত্রেও কিন্তু যদি ওভার ইনটেক হয়, মানে বেশি পরিমাণ খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হাঁপানি হতে পারে। নেক্সট কিছু ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে এখানে সবগুলোই আছে, আমি যেটা হাইলাইট করছি ভালো করে দেখে যাবে, তোমাদের সিলেবাসে সম্ভবত হাইপক্সিয়াটা আছে।
হাইপক্সিয়াটা। তো এখানে অর্থ হচ্ছে অক্সিজেনের প্রভাব আর কি, সোজা কথায়। অর্থাৎ যখন দেহ কলাকোষে অক্সিজেনের চাহিদার তুলনায় কম অক্সিজেন উপস্থিত হবে তাকে হাইপক্সিয়া বলে। কিছু জায়গায় এটাকে অ্যানক্সিয়াও বলে দিয়েছে, তো যাই হোক সমস্যা কিছু নাই, তোমরা হাইপক্সিয়া অ্যানক্সিয়া যেটাই বলো একই ব্যাপার, মানে সোজা কথায় O2 ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি ইন টিস্যুস। তো আমি খুব একটা ডিটেল যাবো না এগুলোতে, তোমরা পিডিএফ এ পেয়ে যাবে, জাস্ট মনে রাখার জিনিসগুলো বলছি। দেখো রক্তে O2 রক্ত পার্শ্বচাপ কি হয়েছে, কমে গেছে, হাইপক্সিক হাইপক্সিয়া। অ্যানিমিক হাইপক্সিয়া রক্ত অল্পতার জন্য, অ্যানামিয়ার জন্য হয়ে থাকে। স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া ধীরে ধীরে সংবহনের কারণে এই হয়, মানে সংবহন তন্ত্রে যে ব্লাড পাম্প করছে হার্ট, সেটা কিন্তু খুব ধীর গতিতে হচ্ছে, তার জন্য হতে পারে। হিস্টোটক্সিক হাইপক্সিয়া বিভিন্ন রাসায়নিক উপাদানের কারণে শ্বাস উচ্চচকের ক্রিয়া ব্যাহত হলে, মানে শ্বাস উচ্চচক মানে কি, রেসপিরেটরি এনজাইমস, তোমরা গ্লাইকোলাইসিস টিসি সাইকেল যেগুলো পড়েছো, রেসপিরেটরি এনজাইমস, এইগুলো যে নর্মাল ফাংশনিং বা নর্মাল অ্যাক্টিভিটি সেটা যদি ব্যাহত হয়ে যায়, তার জন্য কিন্তু কি হতে পারে, এই ধরনের হাইপক্সিক বা অক্সিজেনের ঘাটতি পরিস্থিতি তৈরি হতে পারে। নেক্সট এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পর্বত পীড়া বা বা মাউন্টেন সিকনেস। ওই পাহাড় অঞ্চলে গেলে অক্সিজেনের ঘাটতি যেটা হয়, যে হাইপক্সিয়া হয়, সেটাকে বলা হয় মাউন্টেন সিকনেস হয়েছে। এর মধ্যে বেশি কিছু নেই, লক্ষণটা একটু দেখো, আমি এগুলো ডিটেল যাচ্ছি না, পিডিএফ এ সব পেয়ে যাবে তোমরা, এগুলো জাস্ট মনে রাখার বিষয়, মানে ডিটেল এক্সপ্লেনেশনের কিছু নেই। আচ্ছা, আবহসহিষ্ণুতা বা অ্যাক্লিম্যাটাইজেশন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। পাহাড়ি অঞ্চলে গেলে দেখবে ঘুরতে গেলে প্রথম দিকে খুব বমি হয়, অক্সিজেন টেনশন বা অ্যাটমসফিয়ারিক প্রেশার কম থাকার জন্য, কিন্তু সেটা যত উপর দিকে যাবে আর কি। কিন্তু যদি কিছুদিন থেকে যাও দেখবে কি হবে না, বডি আস্তে আস্তে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাক্লিম্যাটাইজেশন। তার মধ্যে যে মেজর পরিবর্তন হলো কি, আরবিসির পরিমাণ বৃদ্ধি, এই জায়গাগুলো হাইলাইট করছি, ভালো করে দেখবে, পিডিএফ এ দেওয়া থাকবে। শ্বাসক্রিয়ার গভীরতা ও হার বৃদ্ধি, মানে বেশি বেশি নিঃশ্বাস নেবে। আর হৃদস্পন্দনের হার বৃদ্ধি, মানে যত হার্ট বেশি পাম্প করবে তত বেশি পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত কোথায় পৌঁছাবে, তার বিভিন্ন অংশে পৌঁছাবে। তার জন্য বলা হচ্ছে এই তিন ধরনের পরিবর্তন মূল কিসের জন্য, এই পর্বত, এই কি বলে পর্বত, এটা কিন্তু খেয়াল করবো, হ্যাঁ বলে দিই, এই কি বলে মাউন্টেন সিকনেসের সঙ্গে কিন্তু অ্যাক্টিভিশন কিছুটা রিলেটেড। তার কারণ মাউন্টেন সিকনেসে গিয়ে যে মাথা ঘোরা বা কম অক্সিজেন হলে যে হাইপক্সিয়া তৈরি হয়, যে সমস্যাগুলো হয়, তাকে বলছি পর্বত পীড়া। আবার সেটার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য যে পদ্ধতিগুলো, সেটাকে বলছি আমরা কি অ্যাক্লিম্যাটাইজেশন। দুটো কিন্তু একে অপরের সাথে প্রায় রিলেটেড। আচ্ছা, বাকিগুলো একটু দেখো, আমি ডিটেলে যাচ্ছি না, নাহলে ওটা শেষ হবে না। নেক্সট আসছি এমফাইসিমা। এমফাইসিমা এটা কিন্তু সোজা কথায় লাংসের, সরি, লাংসের ফেলিওর টু ভেন্টিলেট। এখানে ভেন্টিলেট মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে, মানে অ্যালভিওলাই গুলো ডিফেক্টিভ হয়ে গেছে, অর্থাৎ তাহলে এই রোগে কিন্তু ফুসফুসের অ্যালভিওলারের মধ্যে যে কলাটা আছে, মানে চলতি কথা তোমাদের যেটা আগে বলেছি আমি, অ্যালভিওলার, সেইগুলো কিন্তু কি হয়েছে না, অক্সিজেন গ্রহণ করতে পারছে না, বা যত পরিমাণ অক্সিজেন গ্রহণ করা উচিত সেটা কিন্তু থাকছে না। কারণটা কি, একটু হোল্ড করো। কারণ হচ্ছে একটাই, অ্যালভিওলারের, আচ্ছা কালারটা একই রকম হয়ে গেল, অ্যালভিওলারের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়া বা স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া, এটা লস, নষ্ট হয়ে গেছে। কদিন হতে পারে, প্যানাসিনার এমফাইসিমা,
ব্রঙ্কিওল থেকে দূরবর্তী অ্যালভিওলাই গুলি, যেগুলো দূরে সব থেকে, প্রাচীন নয়, যে প্রাচীন নষ্ট হয়, একদম ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, অ্যালভিওলাই নালী প্রসারিত হয় ও স্থিতিস্থাপক কলা বিনষ্ট হয়ে যায়, যেটা বললাম ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে। সেন্ট্রিলোবিউলার সেন্ট্রিমিয়ার এম্পাইসিমা, এখানে কি হবে না, শ্বাস ব্রঙ্কিওলগুলি মূলত ফুসফুসের ঊর্ধ্বাংশের উপর দিকে স্থিতিস্থাপক কলা নষ্ট হয়। আরটা হচ্ছে প্যারাসেপ্টাল এম্পাইসিমা, যেখানে লাংসের যে মধ্যেখানে দুটো গ্যাপ, অর্থাৎ ক্লিয়ার আছে, আগের দিন বলেছিলাম বাইরে যে কভারিংটা এবং তার মাঝখানের যে সেপারেশন, তাকে বলা হয় সেপ্টা, সেই স্তরে যে বায়ুথলিগুলো আছে সেগুলো আকারে ছোট হয়ে যায়। তাহলে একটা হলো প্যারাসেপ্টাল, একটা হলো সেন্ট্রিলোবিউলার, আরটা হচ্ছে প্যানাসাইনার। এখানে খেয়াল রাখো সেন্টিঅ্যামিনারটা নাম মনে রাখলেও হবে, তোমরা সেন্ট্রিলোবিউলারটা খেয়াল রেখো, হয়েছে। লাস্ট পার্ট যেটা আসছে সেটা হচ্ছে কিছু অকুপেশনাল ডিসঅর্ডার, আজকের ডিসকাশনের শেষ অংশের দিকে। তার মধ্যে আছে সিলিকোসিস, আমি খুব ডিটেল আসবো না, জাস্ট ব্রিফ করে দেবো। অ্যাসবেস্টোসিস, আচ্ছা অ্যাসবেস্টোসিস যেখানে অ্যাসবেস্টোস কারখানা রয়েছে, অর্থাৎ টিন ইত্যাদি যেগুলো হয় অ্যাসবেস্টোস, সেই জায়গা সংক্রান্ত রিলেটেড আর কি। আচ্ছা, অ্যান্ড এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক লাং রোগও বলা হয়, ডিজিজ বলা হয় অ্যানথ্রাকোসিস অর ব্ল্যাঙ্ক লাং ডিজিজ। আরটা হচ্ছে ব্যাসিনিওসিস, এখানে কিন্তু যেগুলো ধরো তুলো টুলো ইত্যাদি যে সমস্ত ইয়েগুলো রয়েছে, কারখানাগুলো রয়েছে, যে তুলো পাট ইত্যাদি, দেখো নিচে লেখা আছে। স্যার, হ্যাঁ বলো। অ্যাসবেস্টোসিসের মধ্যে ওই যে সিমটমস এর মধ্যে টিএলসি এবং ভিসি কমে যাওয়া, এটা কি স্যার? টিএলসি আগের দিন ক্লাস দেখি, টোটাল লাং ক্যাপাসিটি দেখবে ভিডিওতে, একটু দেখো। ও ভাইটাল হ্যাঁ ক্যাপাসিটি, আর ভাইটাল হ্যাঁ ক্যাপাসিটি হ্যাঁ আর স্যার, টোটাল ক্যাপাসিটি, হ্যাঁ হ্যাঁ টিএলসি আর ভিএলসি কমে, আমি আসছি তুমি বলছি একটু দাঁড়াও। আচ্ছা, এখানে দেখো এই নিচ থেকে আমি শুরু করি আগে টুকু দিকে। তুলো ধোনা বা যেখানে তুলো আর কি ইয়ে করছে, কি বলবো, সেই যেটা বলে তুলো ফাটানো আর কি একরকম। পাট ইন্ডাস্ট্রি বা জুট ইন্ডাস্ট্রি, রেশম চাষ যেখানে হয়, সেই যেগুলো প্রক্রিয়াকরণের সঙ্গে সেই ধরনের যে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুগুলো যদি ফুসফুসে প্রবেশ করে, তাকে বলে ভেনোসিস। শ্বাসকষ্ট, বুকে যন্ত্রণা হবে, ক্ষুধামন্দা মানে খিদে পাবে না আর কি, ওজন হ্রাস পাবে, আর শ্বাসকার্যের সময় আওয়াজ হবে। আচ্ছা, অ্যান্থ্রাকোসিস, সেটা তো তোমার ওই কয়লা খনিতে ইয়েতে দেখা যায়, এইগুলো একটু খেয়াল রেখো কারণটা। আর ডিজিজগুলো দেখবে শ্বাসকষ্ট, কাশি, এগুলো মোটামুটি প্রায় সকলের ক্ষেত্রেই মোটামুটি কমন। শুধুমাত্র অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে এই টিএলসি আর ভিসির ওপর কিন্তু প্রভাব পড়ে। অন্যদিকে সিলিকোসিস, যখন সিলিকা বা সিলিকে জাতীয় জিনিস যখন ঢুকছে, তার মধ্যে একটা থাকে দেখো তাৎক্ষণিক বা অ্যাকিউট সিলিকোসিস, এটা কিন্তু অল্প সময়ের জন্য হবে। আরটা অ্যাক্সিলেটেড সিলিকোসিস, এটা কিন্তু 5 থেকে 10 বছর। আর ক্রনিক হলে, ক্রনিক আমি এই নিজের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই সিলিকোসিস দেখেছি আর কি, মানে অ্যাকিউট সিলিকোসিস দেখেছি, পরে সেরে গেছে। দীর্ঘস্থায়ী আর ক্রনিক সিলিকোসিসের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু জেনারেলি কিউরেবল হয় না। তো এর মধ্যে এই জায়গাটা খুব বেশি পরিমাণ বোঝা যাবে, মানে প্রাথমিক সিমটম, আমি এরকম পেশেন্ট দেখেছি সিলিকোসিসের, আমার এক পরিচিত কাকু আর কি সম্পর্কে। তো ওখানে হাত পায়ের নখ কিন্তু ব্ল্যাক হতে লাগে, বুঝছে। তো এটা অনেক সময় ব্ল্যাক ফুট ডিজিজ বলে দেয়, তা কিন্তু নয়। নখটা কিন্তু কালোটা ডিপ ব্ল্যাক হবে না, কিছুটা ব্লুইশ ব্ল্যাক হবে। আর খিদে না পাওয়া তো সেই কমন, ওজন কমে যাওয়া, এগুলো কমন। তো এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, রেসপিরেটরি অকুপেশনাল ডিসঅর্ডার কেন বলছি না, এগুলো কিন্তু somehow related to different occupation, মানে মানুষের বিভিন্ন রকম যে জীবিকা তার সঙ্গে কিন্তু যুক্ত, তার জন্য বলা হয় অকুপেশনাল ডিসঅর্ডার। তো আজকের মূল ক্লাসের আলোচনার জায়গাটা এখানেই শেষ হচ্ছে আর কি। তো তোমাদের কিছু কোয়েরিজ থাকলে আসছি। লাস্ট একটা পার্ট আমি জাস্ট দেখিয়ে দিই, জাস্ট তোমাদের যেটা আগের দিন কোশ্চেন ছিল, যে ওই অ্যালভিউলার এক্সপেনশনের জায়গাটা একটু বলার জন্য। তো ওখানটায় লয়ের কথা বলেছিলাম, এই যে সারফ্যাক্ট্যান্ট কিভাবে কাজ করছে, টু অ্যাকচুয়ালি ফিগারটা আমি আগে দিই নাই, ফিগারটা ইগনোর করো, এখানে ইগনোর করো, দরকার নাই। সারফ্যাক্ট্যান্টস ইম্পর্টেন্স ইন পালমোনারি ফাংশন, মানে এটা বলে দিচ্ছি, ক্যান নট বি ওভারস্টেটেড, মানে বারবার বলার কিছু নাই। দেয়ার আর 3 মেন ফাংশনস, কি কি? স্টেবিলাইজিং অ্যালভিউলার সাইজ, অর্থাৎ অ্যালভিউলার যে সাইজ আর কি, তাকে স্টেবিলাইজ করা। ইনক্রিজিং কমপ্লায়েন্স, মানে
আগের দিন করেছিল লাং কমপ্লেক্স নিয়ে আলোচনা হয়েছে যে কত পরিমাণ সে হাওয়াকে বা অক্সিজেনকে নেবে বা ছাড়বে, আর কিপিং লাংস ড্রাই, লাংসটা যেন ভিজে না যায়, ভিজে হলে কিন্তু গেলেই কিন্তু কি হবে, সংক্রমণ হয়ে যাবে। তো এখানে স্টেবিলাইজিং অ্যালভিওলার সাইজকে মেনটেন করার জন্য একটা অ্যালফ্রেড ল্যাপলেস এবং সায়েন্টিস্ট ল দেন, পি ইকুয়াল টু 2T/R, যেখানে পিটা হচ্ছে প্রেসার, কিসের প্রেসার, হাওয়া যেটা ঢুকছে মানে অ্যালভিওলার প্রেসার, টি হচ্ছে সারফেস টেনশন, আর হচ্ছে বাবল রেডিয়াস। বলছে কি, when two bubbles of unequal size are connected, দিলে the smaller bubble collapses and the larger one inflates। ইনফ্লেটস মানে ফুলে যাওয়া। এটা নর্মালি তোমরা নিজেও দেখেছো, দেখবে ফুলে যাবে। তার মানে সাপোজ আমি একটা অ্যালভিওলাইকে ধরলাম, এবার তার সঙ্গে পাশে একটা অ্যালভিওলাই আছে, আমি খুব সহজ ভাবে দেখাচ্ছি, এও O2 পেয়েছে, এও O2 পেয়েছে। এবার এ কোনো কারণে এক্সপ্যান্ড করতে পারেনি। দেখো আগেই বলেছি অ্যালভিওলার যে ওয়াল, প্রাচীরটা খুবই পাতলা হয়, তো এই কোনো কারণে সাইজ ছোট হয়ে গেছে, সাইজ স্মল হয়ে গেছে, মানে এক্সপ্যান্ড করতে পারেনি। এইটা কিন্তু পেরে গেছে, তাহলে কি হবে, এইটা কোল্যাপস করে যাবে, ল্যাপলেস বলছেন, এই অক্সিজেনটা এইখানে চলে আসবে। তাহলে এই অ্যালভিওলাই থেকে কিন্তু যত পরিমাণ অক্সিজেন পাওয়ার ছিল সে বেশি পাবে, তাহলে O2 এনহ্যান্সড বা বৃদ্ধি, সহজভাবে লিখি বৃদ্ধি পাবে, মানে O2 পরিমাণ আর কি, সহজ কথায় ওই অ্যালভিওলাই থেকে এইটা থেকে কিন্তু কম পাবে, বা যেটুকু কোল্যাপস করে গেছে। কোল্যাপস করে গেছে মানে কি একদম নষ্ট হয়ে গেছে তা নয়, মানে জাস্ট চুপসে গেছে আর কি। এবার বলবে যে কোশ্চেন তো পারে যে এই বিষয়টা এখানে বলার কি কারণ, না আমি আগের দিন বলেছিলাম, আজকেও বলেছি, দেখো সমস্ত অ্যালভিওলাই সমভাবে O2 গ্রহণ করতে সক্ষম নয়। আগে বলেছি, আজকে দেখো 20.1 ml ম্যাক্সিমাম, আদতে হচ্ছে কত, অ্যাভারেজ 19.6। এই যে ঘাটতিটা, এটার একটা ব্যাখ্যা হচ্ছে এই ল্যাপলেসের সূত্র, অর্থাৎ অ্যালভিওলাই কি করে এক্সটেন্ড করে, আগের দিন তুমি কোশ্চেন করেছিলে, সেইটা কি করে এক্সটেন্ড করে অ্যালভিওলাই, তার এটা ল্যাপলেস সূত্র, আমি একদিন বলেছিলাম ল্যাপলেস সূত্র দিয়ে এক্সপ্লেন করা যায়। যদি এখানে ধরো সারফেস বলতে পারো, এখানে যদি বলো সারফেস টেনশন কার, এটা সিগনিফাই করছে কাকে, ওই যে সারফেক্ট্যান্ট একটু আগে বললাম, সারফেক্ট্যান্ট নিয়ে আগের দিন আলোচনা হয়েছে, আজকে আর যাচ্ছি না শেষ মুহূর্তে। সারফেক্ট্যান্টের যে সারফেস টেনশন বা পৃষ্ঠটান তার উপর নির্ভর করছে, আর হচ্ছে বাবেল সাইজ, মানে এখানে অ্যালভিওলাইয়ের কোনটা কি সাইজ তাকে ডেজিগনেট করছে, আর পিটা হচ্ছে কি না প্রেসার, অর্থাৎ চাপ বেশি হলে কিন্তু দেখো সারফেস টেনশন বা টানটা বেশি পড়বে কার উপর, সারফেক্ট্যান্টের উপর। কেন না, অ্যালভিওলাই গুলো বেশি খোলার চেষ্টা করছে, যাতে সারফেক্ট্যান্টের কাজটা কি ছিল, যাতে আমার লাংসটা কোল্যাপস না করে যায়, সেটাকে বজায় রাখা। তাহলে আলটিমেটলি দেখো পি এখানে দাঁড়াচ্ছে কি, তাহলে পি ভ্যারিজেস 2T, আর পি ভ্যারিজেস 1/R। তাহলে যে অ্যালভিওলার সাইজ ছোট, সে তার উপর চাপটা বেশি আসবে কিন্তু প্রাথমিকভাবে, মানে একদম যখন ছোট আর কি। কিন্তু সারফেস টেনশনটা সারফেক্ট্যান্টের কাজ করছে কার উপর, ছোটটার উপর বেশি কাজ করছে, যার জন্য সে আর এক্সপেন্ড করতে পারছে না, বড়টার উপর সেই তুলনায় কম কাজ করছে, যার জন্য ও কিন্তু এক্সপেন্ড করছে। এটা কোল্যাপস করে গিয়ে বা কিছুক্ষণের জন্য চুপসে গিয়ে এই অক্সিজেনটাকে পাশে অ্যালভিওলে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আগের দিন যে কোশ্চেনটা করেছিল এক্সপ্লেনেশন, যে অ্যালভিওলারের এক্সপেনশনের যে ইলাস্টিসিটি সেই হওয়ার কারণটা কি। তোমাদের একটা কোশ্চেন ছিল যে ওই মাসেলস গুলো নিয়ে, আমি অ্যানাটমি কোনো ভালো এক্সপ্লেনেশন পাইনি যে জাস্ট ভিজুয়ালি দেখাবো, তার জন্য ওটা আমি আপাতত হল্টে রেখে দিচ্ছি, তোমাদের আমি পিডিএফ দেবো, যদি পড়ে বুঝতে পারো ভালো, নাহলে রিমেডিং ক্লাসে আলোচনা হবে। আচ্ছা, এখানে কিছু কোয়ারিজ থাকলে বলো, নাহলে আজকে আমি ক্লাস ইয়ে করবো, কনক্লুড করবো এখানে।
তো কার্বন মনোক্সাইডের উপর এফিনিটি কেন বেশি দেখায় এটা বলেছিলেন, পরে ও বলবেন। আচ্ছা, রাইট। এখানেই বলে দিই, হোল্ড অন। সিও তে আছে কার্বন আছে, অক্সিজেন দুটোই আছে। খেয়াল করো, এ বেশি ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ হওয়ার জন্য বায়োকেমিস্ট্রি জায়গায় ঢুকছি কিন্তু একটুখানি, ওদিকেও অক্সিজেন আছে, এইখানে আছে হিমোগ্লোবিন, যার মধ্যে ওই যে সেই পজিটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড বেশি রয়েছে। এবার দেখো, ও নিজে ছিল ইলেকট্রোনেগেটিভ, পাশে কার্বন ইলেকট্রোনেগেটিভ হোক আর পজিটিভ হোক, ও কিন্তু ইলেকট্রনকে টানছে, তার জন্য এই ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাচ্ছে। কাজে কাজে অক্সিজেনেরও কিন্তু ইলেকট্রোনেগেটিভ প্লাস দুটো অণু নিয়ে রয়েছে, কিন্তু এই কিন্তু ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল হয়ে কোনো পাশের কোনো অণুর অ্যাটমে ইলেকট্রনকে টানছে না, যার জন্যে যদি দুটোকেই পাশাপাশি রাখা হয়, হিমোগ্লোবিনের গ্লোবিন চেনের সাথে এই ইন্টারেক্ট বেশি করবে উইথ এইচবি গ্লোবিন চেন। এক কথায় সারলাম, গ্লোবিন চেন মানে এখানে ধরে নেবে হিমের কথা বলছি, এর তুলনায় কিন্তু এর সঙ্গে ইন্টারেক্ট বেশি করবে। তারও যদি আরো একটু ভেতরে যায়, সেই খেয়াল করো সিও, এখানে ছিল এফি, আর এটা ডটেড লাইন দিয়ে লিখেছিল কার সাথে, একটা হিস্টিডাইনের সাথে। এখানে অক্সিজেন যুক্ত হলে কি হচ্ছিল, ওটা ছেড়ে দিচ্ছিল। মজার ব্যাপার হচ্ছে সিও যদি এখানে লেগে যায়, তাহলে এইটাকে ছেড়ে এইটা ধরতে চাইবে না, অর্থাৎ হিস্টিডাইনের থেকে এইটা বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ও কিন্তু আর ছাড়বে না। বোঝা গেছে? তো এটা যাই হোক, এটাতে তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, এই জায়গাটা খেয়াল রেখো। না, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য নিজে তো ইলেকট্রোনেগেটিভ হয়েই আছে, তার জন্য ও হিমোগ্লোবিনের দিকে যাওয়ার চেষ্টা করবে, সঙ্গে কার্বন থেকেও কিন্তু ইলেকট্রনকে টানছে, যার জন্য কিন্তু এই ইলেকট্রোনেগেটিভিটি আরো বেড়ে যাচ্ছে, যার জন্য এই মলিকিউলটার ওভারঅল ইলেকট্রোনেগেটিভিটি এটার তুলনায় কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, বেশ, ক্লাস আজকে তাহলে কনক্লুড করছি। তোমাদের শেষ করার আগে একটু জিনিস বলে দিই, তোমাদের মেন যে স্টাডি মেটেরিয়ালটা দেবো সেটা হচ্ছে এইটা, তার সঙ্গে দুটো পিডিএফ, সেটা আজ রাত থেকে কাল সকালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়ত যেটা একটা রাইট আপ টাইপের দ্বারা, ওটা একটু কয়েকদিন সময় লাগবে, সেটা আমি দিয়ে তোমাদের পিডিএফ করে কমপ্লিট করে দেবো। আর এটা তোমাদের আমি পিডিএফ করে যেটা মার্কিং করেছি সেটা সহ আমি তোমাদের রাত্রেবেলা আজকে গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে ক্লাস আজকে ছাড়ছি।